কর্মজীবী নারীদের কথা বলতেছেন, মহিলা মাদ্রাসাগুলোর মধ্যে কি ঘটছে? আপনি তো মহিলা মাদ্রাসার মধ্যে তো নারীদেরকে আপনি রেপ করছেন, কিন্তু বিড়ালের গলায় ঘন্টা কে পরাবে? একটা জায়গার মধ্যে আপনি রিপিটেডলি দেখতে পাচ্ছেন শিশুরা সেখানে নিপীড়নের শিকার হচ্ছে, আর আপনি চোখ বন্ধ করে আপনি বলবেন এটা তো আপনাদের দ্বিচারিতা। রাষ্ট্রের সঙ্গে নাগরিকের সম্পর্ক কোনো মুরব্বীর মাথা হাতে হয় না। আপনার রেসপেক্টের মানে হলো যে আপনি পা দিয়ে লাথি দিবেন আর হাত দিয়ে মানে তাকে সালাম করবেন, মানে এইটা রেসপেক্ট? যদি দেখা যায় সেকুলার বলুক বা মিডিয়া পাড়া ডেটা বেসড, তারা যদি কোনো তথ্য দেয়, আইদার আপনাকে এটা স্বীকার করতে হবে অথবা আপনি ফ্যাক্ট চেক করে এটাকে প্রুভ করতে হবে। মাদ্রাসা যেই কমিউনিটিটা তৈরি হচ্ছে, এটা একটা সময় একটা নৃগোষ্ঠীতে রূপান্তরিত হবে। মানে তাকে যা শেখানো হয় বাস্তব জীবনে এসে সে যা পায় আর আমাদের সমাজে যা চলে কোনোটার সাথে কোনো মিল নেই। কেন মাদ্রাসা ম্যাপিং হচ্ছে না পুরো বাংলাদেশের মধ্যে, যে আমাদের অমুক এলাকায় কতটা মাদ্রাসা, তা থেকে কতজন আলেম প্রডিউসড হবে এবং সেই আলেমদের জন্য কতদিন পর্যন্ত কোন কোন সেক্টরের মধ্যে যাবে, তাতে আমাদের ধর্মীয় চাহিদা পূরণ হবে। আসসালামু আলাইকুম। ইনসাইট পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এপিসোডে আমরা কথা বলবো এমন কিছু বিষয় নিয়ে যা নিয়ে খোলামেলা সচরাচর আলোচনা হয় না। কওমি মাদ্রাসা এই শব্দটা শুনলে অনেকের কাছে মনে হয় যে এটা আশার আলো, অনেকের কাছে মনে হয় বিতর্কিত প্রতিষ্ঠান। আসলেই কি, কোন কোন প্রশ্নগুলো এড়িয়ে যাওয়া হয়, কি প্রশ্ন আসলে করা হয় না, আমরা এমন কিছু প্রশ্নের সন্ধানে আজকের এপিসোডে খুঁজব। মাদ্রাসার ভিতরে শিশু নির্যাতন হচ্ছে, যৌন নির্যাতন হচ্ছে, অথচ মাদ্রাসার কর্তৃপক্ষ থেকে শুরু করে অনেক মানুষ চুপ। কওমি তরুণরা অনলাইনে বিতর্কিত কন্টেন্ট বানাচ্ছে, অথচ তা নিয়ে মূলধারার মাদ্রাসারা চুপ আছে। অনলাইনে শ্রদ্ধা সহনশীলতা হারিয়ে যাচ্ছে। আসলে এই সব কিছুর মূল কারণ কি? এই সংকটের শিকড় কোথায়? আজকের এপিসোডে আমাদের অতিথি এমন একজন মানুষ যিনি আপাতমস্তক মাদ্রাসায় পড়ুয়া এবং তিনি একই সাথে মিডিয়ায় কাজ করছে, অর্থাৎ মাদ্রাসার ভিতরে কি হয়েছে বা কি হয় সেটাও তার জানা, একই সঙ্গে সমসাময়িক মিডিয়ায় এখন কি চলছে এটাও তার জানা। তাই তার কাছ থেকে আমরা শুনবো সৎ, নিরপেক্ষ এবং সঠিক তথ্য। তিনি আর কেউ নন, আমাদের প্রিয় মানজুরুল হক ভাই। চলুন আমরা তার কাছে চলে যাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আপনার কাছে প্রথমেই আমরা জানতে চাইবো যে আপনার কর্মজীবন বা কর্মব্যস্ততা কেমন চলছে, সবকিছু মিলিয়ে আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ব্যস্ততা তো আছি, এখন তো আর শখ পূরণের সময় না, এখন ব্যস্ততার সময়। হ্যাঁ হ্যাঁ। তো মানে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে মাদ্রাসার ছাত্রদের বা স্টুডেন্ট টিচার অনেক কিছুই দেখা যাচ্ছে যে কুরুচিপূর্ণ টিকটক থেকে শুরু করে অনেক কিছুই। তো এইটা নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে আলেম সবাই একটু বিব্রত, কেউ হচ্ছে প্রশ্ন ছড়ে দিচ্ছে। তো এই ব্যাপারগুলো আপনার কাছে কেমন লাগছে? মানে কি মনে হয় যে কেন এইগুলো করছে তারা? সংকট তো আপনি যেমন বললেন শুরুতেই, সংকটটা আসলে একটু গভীর। এটা তো আসলে একদিনও ঘটে না। মাদ্রাসা শিক্ষা, আমাদের চারপাশের পরিবেশ সব মিলিয়ে এইটা একটা ইকোসিস্টেম। এগুলোর মধ্য দিয়ে আমাদের যেমন হাদিসের মধ্যে আছে না, যে কারো যদি আঙুল কাটে তাইলে তার সারা শরীর ব্যথা করে, তার মাথাও ব্যথা হয়। তো মাদ্রাসার বিষয়গুলো এরকম হয়েছে, যদিও মনে হয় ঘটনাটা সোশ্যাল মিডিয়া আসলো, তো কেন আসলো? কেউ কেউ আবার এটাও ভাবেন যে এটা একটা প্রোপাগান্ডা, মাদ্রাসায় আসলে এগুলো ঘটে না, কিংবা একটু অতিরঞ্জন তো হচ্ছেই, এই আলাপটা আছে। আবার অনেকে মনে করেন মাদ্রাসায় যা ঘটে সেগুলোকে কর্তৃপক্ষ কিংবা মাদ্রাসায় যারা পড়েছেন তারা এগুলোকে অস্বীকার করছে। এই দুই পক্ষের একটা দ্বৈরথ এখানে আছে, এবং দুই পক্ষই একজন অপরজনকে ব্লেম করছেন। আমি বলবো যে এইটার একটা শিকড় হলো পারস্পরিক বিশ্বাসহীনতা, আস্থাহীনতা। এটা বহুদিন আমাদের সঙ্গে, আমরা যাদেরকে বলি সেকুলার সমাজ বা প্রগতিশীল সমাজ, তাদের সঙ্গে বিরোধ আজকের না। এবং মিডিয়া, আমরা যেটাকে বলি সোশ্যাল মিডিয়া, এখানে সবচেয়ে প্রভাবশালী কার? তো সেখানে আমাদের সংশ্লিষ্ট যারা আছেন, মাদ্রাসা সংশ্লিষ্ট যারা আছেন, তাদের অবস্থান এত শক্তিশালী না, ফলে একটা ঝামেলা তো লাগবেই, এটা তো হওয়ারই কথা। আবার এইটাও ঠিক, মাদ্রাসায় যা ঘটছে এগুলোকে অস্বীকার করার পুরোপুরি উপায় নাই, কেউই কখনো অস্বীকার করে নাই। যারা এটা বিরোধিতা করেন তারা নিজেরা অস্বীকার করতে পারবেন না। যারা মাদ্রাসায় পড়েছেন তারা প্রত্যেকেই এই বাস্তবতা সম্পর্কে জানেন, কোথাও একটু বেশি, কোথাও একটু কম।
তো সোশ্যাল মিডিয়া তো এগুলো আসবেই, সোশ্যাল মিডিয়া সমাজের আয়নার মতো, মানুষ তো এগুলোকে সোশ্যাল মিডিয়া তুলবেই। সমাধানটা কেন হচ্ছে না, সমাধান কারা করবেন, সেটা একটা বড় ব্যাপার। আচ্ছা, মানে এই জায়গায় একটা ব্যাপার লক্ষ্য করা যায় যে সমাজের সেকুলার যে শ্রেণী আছে তাদের সাথে মাদ্রাসার মানুষের একটা দূরত্ব, মানে তারা দেখতে চায় যে মাদ্রাসার মানুষকে না মানুষ করে দেখার যে একটা প্রবণতা, আর মাদ্রাসার মানুষজনও প্রায় সেকুলার সমাজকে সেম দৃষ্টিকোণ থেকেই যতটুকু দেখে। তো এই যে দূরত্ব, এই দূরত্বের কারণে একজনে আরেকজনের উপরে দোষ চাপায় দেয়া, এটাও কি একটা কারণ মনে হয় না? এটা কারণ হইতে পারে, কিন্তু আমরা তো এইটা স্বীকার করতে হবে, দূরত্বটা আমরা কেন রাখলাম। এই দূরত্ব কি দেশের জন্য, মানুষের জন্য, সমাজের জন্য ভালো? না, অবশ্যই না। তো দূরত্ব তো আগে কমাইতে হবে, সেটা একটা বড় প্রশ্ন আছে। দূরত্বের ফলাফল কি হয় এটা নিয়ে সবাই খুব কনসার্ন। আমার মনে পড়তেছে, আমি বাংলা একাডেমিতে একবার কোনো একটা, আমি তাদের নাম না বলি, তাদের অনুষ্ঠান ছিল, সেখানে আমি কথা বলছি, এবং একই সঙ্গে আমাদের এই সেকুলার পাড়ার যাদেরকে বলা হয় কিংবা প্রগতিশীল সমাজের খুবই নামী একজন টিচার, এক নারী টিচার, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক, তো তিনিও ছিলেন। তো আমার কথার পরে তিনিও কথা বললেন, এবং তিনি খুব আগ্রহ নিয়ে, আমি যখন নিচে নামি তখন তিনি দৌড়ে এসেছেন, তিনি আমার বললেন যে ভাই আমি আপনার কথা শুনেছি, এবং আমার কাছে মনে হয় যে আমরা না একে অপরের কথা শুনি না। সমাজের মধ্যে, এটা আপনি প্রগতিশীল সমাজ বলেন কিংবা মাদ্রাসার কথা বলেন, একটা সমাজের মধ্যে সবাই আনজাস্ট হয় না, সবাই যে নীতি বহির্ভূত, সবাই যে মাদ্রাসাকে শুধু দোষারোপই করতে চায়, এটা নাও হইতে পারে। অনেকে চাইতে পারে যে তারা আসলে ভালোবাসে, হ্যাঁ, আমার আপনার কথায় তারা প্রগতিশীল ওই ধারা, এর মানেই এটা না যে প্রগতিশীলতাই মানুষকে মাদ্রাসায় বিমুখ করে, বিষয়টা তা না। প্রগতিশীলতাই ধর্মীয় পরিমণ্ডলের লোকজনের বিরুদ্ধে বানায়, বিষয়টা এমন না। বরং এটাও হতে পারে যে তারা, তাদের একটা বড় অংশ, তারা দরদি হয়েই কাজটা করছেন। দ্বিতীয় নম্বর হলো, আমাদের মাদ্রাসা পরিমণ্ডলে যারা আছেন তাদের তো দক্ষতার অভাব আছে, যেটা স্বীকার করে না। ধরে নেন, আমি ধরে নিলাম যে বাংলাদেশে এক ধরনের, আমি ধরে নিলাম যে নির্বাচনের কথা উদাহরণস্বরূপ ধরেন, নির্বাচন, বাংলাদেশের নির্বাচনগুলো সুষ্ঠু হয় না, এটার জন্য একটা কারণ তো ফেসিবাদ, এটা তো আমরা বলেই থাকি, কিন্তু একটা কারণ কিন্তু হইতে পারে টেকনিক্যাল, কারিগরি। আপনি যাদের দ্বারা নির্বাচন পরিচালনা করছেন তারা হয়তো কারিগরি দক্ষতায় তারা উত্তীর্ণ হয়নি এখন, কিংবা টেকনিক্যালি যেসব এখন প্রযুক্তি আসছে, বা এই যে আমরা এখন ইভিএম এর কথা বলি, সেখানে হয়তো ম্যানিপুলেশনের একটা ব্যবস্থা থাকতে পারে, তো এই কারণেও তো হতে পারে। এখন আমেরিকা যদি এটা চায় যে আমি তোমাদেরকে কারিগরি সহযোগিতা দেব, কিংবা ধরেন জাতিসংঘ চাইলেও যে আমি তোমাদেরকে টেকনিক্যালি হেল্প করব, তাহলে আপনি কি করবেন? মানে আপনি কি এটা করবেন যে যেহেতু জাতিসংঘ বলছে তো এটা বাদ, এটা আমি নিতেই পারি না, তো আপনি নিজেও এটাকে ডেভেলপ করবেন না, এবং যারা আবার হেল্প করতে যাচ্ছে তাদেরকেও আপনি করতে দিবেন না, তাহলে আপনি কি এই ব্যবস্থায় রাজি আছেন যে আপনার নির্বাচন সুষ্ঠু হবে না? প্রশ্ন এখানে থাকে কিনা। তো এমনি ভাবে আমাদের যাদেরকে আমরা প্রগতিশীল সমাজের লোক বলি বা মিডিয়ার লোক বলি, কিংবা সোশ্যাল মিডিয়ায় যারা অত্যন্ত প্রভাবশালী, তাদের কথা যদি বলি, তাহলে তাদের মধ্যে যদি দরদি মানুষ আমাদের সঙ্গে থাকে, তাদের কথা শোনা উচিত, এটা আমি মনে করি, এবং দুই পক্ষের মধ্যে এই দূরত্বটা ঘোচানো উচিত। কিছু মিস ইন্টারপ্রিটেশন হওয়া অস্বাভাবিক না, এবং কিছু ব্যাপার হইতে পারে যেগুলো ভেরি ন্যাচারাল, এটাকে আমি বলবো যে এটা একটা পারসেপশন। আপনি যেই সমাজের মধ্য থেকে বড় হয়ে উঠছেন, সেই সমাজের ব্যাখ্যা আপনি যেইভাবে করবেন, অন্য একটা সমাজের ব্যাখ্যা সেভাবে নাও হইতে পারে। এর মানে এটা না যে দুই পক্ষের মধ্যে বিলীন হয়ে গেছে, সেটা নাও হইতে পারে। ধরে নেন, এই কথাটা মনে হয় যে আমি এর আগেও বলেছি, ধরে নেন যে অমুসলিমদের সঙ্গে আমরা বিরোধ করবো না, আমরা তাদের সঙ্গে সহনশীলতা বজায় রাখবো, আমরা তাদের উপাসনালয় ভাঙবো না, কিংবা তাদের কি বলে এটাকে, তাদের ইবাদত বা তাদের উপাসনা, পূজা অর্চনা, সেগুলোকে আমরা যত স্বাধীনতা দেব। এই সব কিছুর অর্থ কি যে অমুসলিমদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই? না, অবশ্যই না, বিরোধ তো থাকবে, হ্যাঁ, কিন্তু সেটার মধ্যেই আমরা কিভাবে থাকবো সেটা খুব জরুরি, যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা, এগুলোকে বজায় রেখে সামনে চলতে হয়। একইভাবে আমরা যদি বলি প্রগতিশীল এই সমাজের কথা, কিংবা মাদ্রাসাওয়ালারা যদি তাদেরকে বলে প্রগতিশীল, সেটা একটা সমস্যাও আছে। মানে তাহলে তারা কি, মানে তারা সেকেলে এটা তারা মেনেই নিছে যে তারা প্রতিক্রিয়াশীল, যেটা বলা হয় না এটার পরে।
তাইলে তো এই সমাজের মধ্যে একটা স্বস্তি দেওয়া একটা ব্যবস্থা আসবে না। তো এই কথাটা সত্য যে প্রগতিশীল সমাজের মধ্যে কিছু মিস ইন্টারপ্রিটেশন থাকতে পারে এবং এটা স্বীকার করে নিতে হবে। আমি আপনাকে উদাহরণ দিই, তাইলে মনে হয় বুঝতে সহজ হবে। যেমন ডেইলি স্টার পত্রিকায় গত মার্চে একটা রিপোর্ট হইল যে সবচেয়ে বেশি ধর্ষণ কোথায় হয়, কিভাবে হয়। তারা 6 মাসের একটা জরিপ করলো এবং সেখানে 6 মাসের জরিপ করতে গিয়ে তারা আরো 5 বছরের ঘটনা তারা সামনে নিয়ে এসেছে এবং সেখানে তারা প্রায় 6,000-এর মতো ঘটনাকে তারা বিশ্লেষণ করেছে। এটা তারা রিপোর্ট প্রকাশ করেছে ডেইলি স্টার। কারা জরিপ করেছে আমার মনে নাই প্রতিষ্ঠানটার কথা। তো সেইখানে আমরা দেখলাম যে সবচেয়ে বেশি ধর্ষণের নিপীড়নের ঘটনা ঘটে এটা হলো আবাসিক স্থানে, ঘরে। এবং যদি ভিকটিম হিসেবে বলা হয় তাহলে সবচেয়ে বেশি ভিকটিমাইজড হচ্ছে মেয়েরা, শিশুরা, তারা, এবং সেটা তারা ঘরেই হচ্ছে, খোলামেলা জায়গায় হচ্ছে, ঘরে কিংবা আবাসিক জায়গাগুলোর মধ্যে তারা হচ্ছে। এই রিপোর্টের মধ্যে আপনি খুব ইন্টারেস্টিং কিছু বিষয় আপনি লক্ষ্য করবেন। সেটা হলো সেখানে দেখানো হচ্ছে যে বাসেও কি পরিমাণে রেপ হচ্ছে, তারপরে ঘরে কি পরিমাণে হচ্ছে, পরিত্যক্ত জায়গায় কি পরিমাণে হচ্ছে, এবং এটাও দেখানো হয়েছে যে স্কুলে কি পরিমাণে হচ্ছে এবং মাদ্রাসায় কি পরিমাণে হচ্ছে। মাদ্রাসায় তাদের এই 6,000 বা সামথিং এই ঘটনার মধ্যে থেকে তারা 731টা বা 38টা, আমার ঠিক এক্সাক্ট সংখ্যাটা মনে নাই, এরকম 700 প্লাস। তো এই ঘটনা বিশ্লেষণ করে তারা দেখলেন যে সেখানে মাদ্রাসার ঘটনা আছে 28টা, স্কুলের আছে 15টা। তাহলে স্কুল কম কিনা? তুলনামূলক কম, হ্যাঁ, মাদ্রাসা থেকে কম। এখন আপনি আমাদের চাক্ষুষভাবে যদি দেখি বা আমরা একটা ফটো কার্ড এখানে করি তাহলে তো আমরা দেখবো যে মাদ্রাসার থেকে স্কুল প্রায় মানে অর্ধেক কম এবং মাদ্রাসা অন্তত 48% বেশি, তাই না? সেটা তো দেখা যাচ্ছে এখানে। কিন্তু আপনি নিউজটা শুরুতে আপনি খেয়াল করছেন কিনা, যেখানে কিন্তু মূল ফোকাসড হলো যে আবাসিক প্রতিষ্ঠান। তো এখন আপনি যখন স্কুলকে আনছেন সেই স্কুলগুলো কি আবাসিক? প্রশ্নটা এখানে একটা বড়ভাবে আসে কিনা। অবশ্যই। আমি ফার্দার আরো একটু নোটিশ করলাম যে ঘটনাগুলো কিভাবে সামনে যাচ্ছে। সেখানে দেখানো হয়েছে একটু সামনেই যে শুধুমাত্র মেয়ে শিশুরা না, ছেলে শিশুরাও এইখানে নিপীড়নের তারা শিকার হয়। এবং সেখানে দেখানো হয়েছে যে ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, মক্তব এবং একইভাবে ইমাম, মুয়াজ্জিন, তাদের মাধ্যমেও নিপীড়নের শিকার হয়েছে এরকম ঘটনা আছে 31টা। এবং একটু সামনে যদি আপনি যান, তার একটু সামনে আপনি রিপোর্টটা দেখবেন যে সেখানে লেখা আছে স্কুল, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে এই ঘটনা ঘটেছে অন্তত 366টা। এখন আমি আপনাকে একটু যোগ বিয়োগ মিলাইতে বলি। আমরা ওখানে দেখলাম মোটমাট 700 প্লাস ঘটনা, রাইট? সেখানে আমি স্কুলের ঘটনা দেখলাম কয়টা? 15টা। মাদ্রাসা দেখলাম কয়টা? 28টা। ফার্দার আমরা আবার মাদ্রাসায় এসে দেখলাম, ধর্মীয় প্রতিষ্ঠান ইত্যাদির মধ্যে আমরা আবার ঘটনা দেখলাম 31টা। ওকে, আপনি এখন বলতেছেন স্কুল, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয় মিলে ঘটনা ঘটছে 366টা। ওকে, তাহলে আপনি এখানে যদি এই মাদ্রাসার যে 28টা অথবা 31টা আপনি বাদ দেন, ধরে নিলাম আমি 31টা বাদ দিলাম, তাহলে কয়টা থাকে? 335টা। 335টা কে ঘটাইছে? স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক না। আপনি স্কুল, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে ঘটেছে আপনি বলতেছেন 366টা। সেখানে যদি আপনি এর আগের রিপোর্টে আপনি বলে থাকেন যে মাদ্রাসায় ঘটেছে, মাদ্রাসা শিক্ষক বা ধর্মীয় প্রতিষ্ঠান, ইমাম, মুয়াজ্জিন দ্বারা হয়েছে, এরকম ইনসিডেন্ট যদি 31টা হয় তাহলে আপনি বাকিগুলোতে স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে ঘটেছে, এটা তো প্রুফড। কিন্তু আপনি সেটা ওখানে উল্লেখ করেন না, চেপে যাওয়া হয়েছে। এবং সেটা 1000 টাইম বেশি, 1000-এর গুণেরও বেশি সেখানে স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মাধ্যমে হয়েছে। ওকে, নাইস, যে সেটা হইতে পারে যে সেটা ঘরে হয় নাই, সেটা হতে পারে যে সেটা আপনার বিশ্ববিদ্যালয় পরিমণ্ডলে হয় নাই, হতে পারে সেটা স্কুলের আওতার মধ্যে হয় নাই, বাট হইতে পারে প্রাইভেট টিউটরের মাধ্যমে হয়েছে, হইতে পারে অন্য কোনো পরিত্যক্ত স্থানে হয়েছে। তো আপনি এখানে যেমন ধর্মীয় প্রতিষ্ঠানের কথা বলে ইমাম, খতিব, মুয়াজ্জিনের কথা আপনি যেভাবে লিখেছেন, অভিযুক্ত করেছেন, আপনি তো সেভাবে ওখানে লেখেন নাই যে 1000 টাইম বেশি স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে হয়েছে। তার মানে এটা একটা ফ্রেমে ফেলে মাদ্রাসাকে দেখানো হয়েছে যে মাদ্রাসাই বেশি করা হয়েছে। আমি ফেলাটার একটা ব্যাপার হইতে পারে, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো জরিপ যেভাবে প্রকাশ করা হয়েছে সেখানে ক্যাটাগরিক্যালি মিসলিডিং আছে, সেখানে ক্যাটাগরিক্যালি ভুল আছে।
আপনি যেখানে ফোকাস রাখছেন সেই ফোকাসের সাথে আপনি জরিপের যে রেজাল্ট প্রকাশ করেছেন সেই জায়গাগুলোর মধ্যে একদম মানে আমি বলবো এক্স্যাক্টলি রাইট নাই, কিছু কিছু জায়গার মধ্যে ভুল হয়ে গেছে। আপনি যখন আবাসিক জায়গা বলছেন তখন আবাসিক মাদ্রাসাগুলোর সাথে তুলনা দেওয়া উচিত ছিল আবাসিক স্কুলগুলো। আবাসিক জায়গার মধ্যে প্রবণতা বেশি, সেগুলো তো আপনি প্রুফ করেছেন। তাহলে আপনি কেন স্কুলগুলোকে এনেছেন এমন যেগুলো আবাসিক না, এবং সেগুলোর সঙ্গে আপনি মাদ্রাসার কেন ইমাম খতিবদের আপনি তুলনা দিচ্ছেন, বাট সেই একই সাথে আপনি ক্যাটাগরিক্যালি আপনি স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে সামনে নিয়ে আসেন নাই। সেটা এই জন্য যে ওটা আবার আবাসিক না। আচ্ছা, বুঝতে পারছি। ফলে এই জায়গাগুলো তো ঝামেলা আছে, এবং সেটা যদি আমরা বলি দায় চাপানো, সেইটা রাইট আছে। এবং একই সঙ্গে আমরা ওই যে শুরুতে যে কথা বললাম অদক্ষতা, সেই প্রশ্নটা আবার মাদ্রাসা পরিমণ্ডল বা এই শ্রেণীর মধ্যে আছে। তারা যদি দেখতেন, তারা যদি ওই জরিপটাকে তারা নিজেরাই, ওই জরিপটা যেটা অলরেডি পাবলিশড হয়েছে সেটাকে যদি তারা একটু যাচাই করতেন, আমার ধারণা তারা নিজেরাই বুঝতে পারতেন ঘটনাটা কি ঘটেছে। এবং তারা যেইভাবে অন্ধভাবে ব্লেম করেন যে এটা হয়ই নাই বা টোটালি অস্বীকার করার যে ব্যাপারটা, সেটা না করে তারা একদম ডেটা বেসড তারা উত্তরটা দিতে পারতেন। এবং একইভাবে তারা নিজেরাও কিছু হয়তো ফ্যাক্ট চেকিং তারা করতে পারতেন, তাদের নিজেদের যে তথ্যগুলো আছে সেই তথ্য ভান্ডার তারা খতিয়ে দেখতেন। তারা 6 মাসের মধ্যে মাদ্রাসায় যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনার মধ্যে কয়টা জাস্ট, কয়টা আনজাস্ট, কিংবা কতগুলোর মধ্যে তাকে ভিক্টিমাইজড করা হয়েছে, কতগুলোর মধ্যে তাকে ফাঁসানো হয়েছে, সেই ব্যাপারগুলোকে তারা সামনে আনতে পারতেন। তো এই অদক্ষতা কিন্তু আছে, এবং এই অদক্ষতাকে মানে পূরণ করার কোনো চেষ্টা বা উদ্যোগ আমি দেখি না। সোশ্যাল মিডিয়ায় যেটা আসছে সেটাকে আপনি, তারা বলছে আমরা মেনে নিচ্ছি, এইটা বলা এখন আর এই যুগে, এই এআই এর যুগ কিংবা এই প্রযুক্তির এত সহজলভ্যতার যুগে এইটা এইভাবে ধোপে টিকবে না, এইভাবে বলাটা মুশকিল। যদি দেখা যায় সেকুলার বলুক বা মিডিয়া পাড়া, তারা যদি ডেটাবেস, তারা যদি কোনো তথ্য দেয়, আইদার আপনাকে এটা স্বীকার করতে হবে অথবা আপনি ফ্যাক্ট চেক করে এটাকে প্রুভ করতে হবে। আচ্ছা, এই আপনার এই কথার সাথেই সম্পর্ক প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে মাদ্রাসায় কি এমন একটা প্রজন্ম গড়ে উঠতেছে কিনা যারা এই সমাজের মানে অদক্ষতার কারণে সমাজের কোনো কাজে আসছে না, এরকম একটা শ্রেণীও কি গড়ে উঠতেছে কিনা? আচ্ছা, এইটা একটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। আমি অনেক দিন ধরে, সম্ভবত আপনারাও বা যারা আছে তারা সোশ্যাল মিডিয়া বিশেষ করে তারা হয়তো দেখেই থাকবে যে আমি এটা বলে আসছিলাম, মাদ্রাসা যেই কমিউনিটিটা তৈরি হচ্ছে এটা একটা সময় একটা নৃগোষ্ঠীতে রূপান্তরিত হবে, একটা আদিবাসীর জায়গায় চলে যাবে যদি তারা ব্যাপারগুলোকে মানে জেনারেলাইজ না করে, তারা যদি একেবারে মেইন স্ট্রিম জায়গা থেকে তারা যদি কাজ না করে, তাহলে তারা একটা সময় হয়তো আদিবাসী হয়ে উঠবে। নানানভাবে এগুলো আমরা অলরেডি দেখেছি, মাদ্রাসার সঙ্গে যে আচরণ অন্যদের সঙ্গে আচরণ সমান না সেগুলো আমরা দেখেছি। এখন কিন্তু অলরেডি নানান গবেষণায় আপনি দেখবেন, এবং অলরেডি রিসার্চ পেপারগুলোতেও এগুলো আসছে যে এটা একটা সাবকালচার। তারা ঠিক নৃগোষ্ঠী বলতে রাজি না, কিংবা তারা হয়তো আদিবাসী বলবে না, কিন্তু এটা একটা সাবকালচার হচ্ছে, এটা প্রুভড। এবং এটা মোটামুটি সবাই জানে যে এইখানের কালচার যেটা, এটা আমাদের ইন জেনারেল বাংলাদেশের মানুষের যে কালচার সেগুলোর সঙ্গে মিলবে না, এটা আলাদা। এটা অনেকগুলো কারণ হতে পারে। এটা হলো সিম্বলিক কিছু কারণ আছে, যেমন আমরা যে পোশাক পরি অন্যরা সেই পোশাক পরে না। অন্যান্য দেশে এই ঘটনাটা ঘটে নাই, আমাদের এখানে ঘটে গেছে। অন্যান্য দেশের ইমাম কিংবা পুরোহিতরা তারা আলাদা কালচারে বসবাস করেন না, কিন্তু নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমণ্ডলে তারা তাদের পোশাক কিংবা সিম্বল তারা চেঞ্জ করেন। এইটা ছাড়া তারা সবসময় একই লিবাসে একই ধরনের তারা থাকেন, একই পরিবেশে তারা যান আসেন। কিন্তু আমাদের ঘটনাটা এমন ঘটে নাই। আমাদের 24 ঘন্টার জীবন এটা একেবারে টোটালি ডিফারেন্ট এই অবস্থা। ফলে এটা একটা ব্যাপার আছে। সেকেন্ড একটা ব্যাপার হলো আমাদের শিক্ষাধারা, এটা এমনভাবে আলাদা যে এই শিক্ষাধারা আমাদের ইন জেনারেল বাংলাদেশের যেই নানান সেক্টর, বিশেষ করে 2 সেক্টরের কথা যদি আমরা বলি, একটা হলো উচ্চশিক্ষা এবং একটা হলো জব সেক্টর। এই 2 সেক্টরের সঙ্গে কোনোভাবেই মিলছে না। এখানে শিক্ষাটা জব সেক্টরে যায় না, এখানে শিক্ষাটা উচ্চশিক্ষার সাথে কোনোভাবেই অ্যালাই করছে না। ইভেন আমরা যদি বলি ইন্ডাস্ট্রির অন্যান্য যে জায়গাগুলো আছে যেগুলো জব সেক্টরের বাইরে, আপনি যদি বলেন উদ্যোক্তা হওয়া, বিভিন্ন শিল্প কারখানা তৈরি করা কিংবা ব্যবসা করা, বিজনেস করা, সেইখানের কমিউনিটির মানুষের মধ্যে যেই চরিত্র, যে চলাফেরা, তাদের যে কথাবার্তা, যেই ধরন, সেই ধরনের সঙ্গে এটা মেলে না। এই 2টা ব্যাপার গেল। থার্ড যেটা, সেটা হলো তাদের যেই সভা সেমিনারগুলো আছে সেগুলো তাদের নিজেদের মধ্যে মানে এটা এক ধরনের বাইন্ড, এবং একভাবে এক ধরনের সীমাবদ্ধ। আপনি দেখবেন সেখানে অনেক সময় অতিথিরা বাইরে থেকে আসেন, বাট মাদ্রাসার যে অনুষ্ঠানগুলো হয়
মাদ্রাসার নেতৃত্বাধীন যে অনুষ্ঠানগুলো বা সভা সেমিনারগুলো হয় সেখানের মধ্যে সবাইকে দেখা যায় এক শ্রেণীর মানুষরাই সেখানে যাচ্ছে, এবং তারা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি এক একটা পলিটিক্যাল ক্যারেক্টার হয়ে উঠছে। আপনি এখন আর একজন ইমামকে এই কথা বলতে পারবেন না যে ইনি একজন নিরীহ মানুষ, মানে এইটার কোনো অপশনই এখন আর নাই। আইদার তিনি হেফাজত, আইদার তিনি অন্য কোনো দলের মানুষ। রাষ্ট্র তাকে কোনোদিনই ইন্ডিভিজুয়াল একজন নাগরিক হিসেবে তার সঙ্গে ডিল করছে না। রাষ্ট্র তার সঙ্গে ডিল করছে, সে একজন পলিটিক্যাল ক্যারেক্টার, ফলে পলিটিক্যালি তার লিডারকে তার সঙ্গে আর না। ফলে এইভাবে চলতে থাকলে একটা সময় এটা একটা আলাদা গোষ্ঠীতে রূপান্তর হবেই। যদিও ইসলামের যেই মানে আপনার উদার একটা জীবন ব্যবস্থার কথা আমরা শুনি, সেইখানে মাদ্রাসায় পড়া মানেই এটা হওয়া উচিত ছিল না যে তারা মঙ্ক হয়ে যাবে, তারা পুরোহিত হয়ে যাবে। কিংবা আমরা আগের দিনে যে কথাটা শুনলাম না, এক ধরনের সাধক যারা তীর্থস্থানে গিয়ে যারা সাধনা করে, তাদের জীবন চিত্র সবকিছু আলাদা। কিন্তু মাদ্রাসার এইরকম একটা কমিউনিটির জন্ম দেওয়ার কথা ছিল না। মাদ্রাসার মানে কথা ছিল যে মুসলিম সমাজকে তারা লিড করবে, নট একটা মঙ্ক, একটা পুরোহিত সমাজ, কিংবা আমরা যেটাকে বলি আমাদেরকে যে কথাটা বলা হয় হুজুর, মানে এরকম একটা সমাজ, এই সমাজকে লিড করার তাদের কথা ছিল না। তো এই সব কিছুর মধ্য দিয়ে আমার কাছে মনে হয় এটা একটা ভিন্ন একটা জাতিগোষ্ঠী হওয়া কিছু আলামত অলরেডি এটা প্রকাশ পেয়েছে, এবং এখান থেকে তাদেরকে বের হইতে হবে, যে কোনো ভাবে এখান থেকে তাদেরকে বের হইতে হবে। বের হওয়ার প্রবল ইচ্ছা আছে, কিন্তু এটার জন্য যথেষ্ট ভালো গাইড নেই, এবং একই সঙ্গে গাইড না থাকার ফলশ্রুতিতে অনেক ছেলেরা হারায় যাবে, অনেকে ভেসে যাচ্ছে, অনেকে বিদ্বেষ পোষণ করছে। এগুলোকে আমলে নেওয়া উচিত ছিল। আমরা যাদেরকে কোটানকোট যাদেরকে আমরা বলি মুরব্বী কিংবা শীর্ষস্থানীয় যারা আছেন, তারা এগুলোকে তারা আমলে নেন নাই। আপনি কিংবা আমরা যে কথাগুলো দিয়ে শুরু করলাম, আপনি যেগুলোর জন্য খুবই কনসার্ন, সেটাগুলো গিয়া যে এই যে আমরা যে এক ধরনের যৌন বিকৃতি কিংবা আমরা এক ধরনের পারভার্ট কিছু লোকজনের কথা আমরা দেখছি, এগুলোর সঙ্গে এগুলো একটা সম্পৃক্ততা আছে। তাদের যে আলাদা কালচার হয়ে ওঠা, এবং সেখানের মধ্যে যে কঠোর নিয়মানুবর্তিতা এবং একেবারে এক ঘরে থাকা, বদ্ধ একটা জায়গার মধ্যে থাকা, এগুলো সমাজ বিজ্ঞানের দৃষ্টিতে মানুষ যখন এরকম একটা বদ্ধ একটা জায়গার মধ্যে দীর্ঘদিন পর্যন্ত থাকে, এবং অন্যান্য কমিউনিটির সঙ্গে তারা যখন বা সাধারণ মানুষের সঙ্গে তারা যখন তাদের মেলামেশা যখন কম হয়, তখন তাদের মধ্যে এবং আরো একটা কারণ, তিনটা কারণকে আমি বলবো, সেটা হলো জবাবদিহির সংস্কৃতি না থাকা। এটা মনে হয় যে অনেক বড় একটা কারণ। এরকম 2-3টা কারণ যখন হয়, তখন তাদের ভিতরে অপরাধকে উস্কে দেয়। দেখা গেছে যে মাদ্রাসাগুলোতে এই সমস্যা তো আজকে নতুন না, অনেক অনেক আগে থেকে দেখা যাচ্ছে এই সমস্যাটা, এবং এই সমস্যাটাকে এত বড়ভাবে সেকুলার বলেন বা হচ্ছে ইন জেনারেলি হাইলাইট করা হয় না মানুষ বানানোর যেই একটা প্রবণতা, বা এটা হচ্ছে অনেক দিন ধরে এই একটা কারণ থেকেই তো, বা দু একটা কারণ থেকেই তো। এই জিনিসটা যদি এতদিনে সলিউশন করা যেত, সেটা হচ্ছে জবাবদিহিতার মাধ্যমে হয়তো অনেক আগে সলিউশন করা যেত। তো ওইটা যেহেতু নাই, এই একটা অপরাধ যদি আপনি বারবার জিজ্ঞাসা না করতে থাকেন, না করতে করতে বা অল্পতেই চেপে গেলেন, যেরকম একটা মাদ্রাসায় যদি একটা সমস্যা হলো যে একজন উস্তাদ বা একজন টিচার বলাৎকারের মতো একটা জঘন্য সম্পর্কে জড়ালো বা একটা কাজ করলো, তারপরে তাকে কি করা হচ্ছে, যে বহিষ্কার করা হচ্ছে বা চত্থাপ্পড় মেরে তাকে বের করে দেওয়া হচ্ছে। এরপরে কি সে অন্য আরেকটা জায়গায় যাচ্ছে, আরেকটা প্রতিষ্ঠানে যাচ্ছে, আরেকটা প্রতিষ্ঠানে গিয়ে সেম কাজ করছে, ধরা খাচ্ছে, আবার যাচ্ছে। তো একটা মানুষ তো বারবার এটা করতেছে, তো তাকে যদি উপযুক্ত শাস্তি দেওয়া হতো এবং জবাবদিহিতার সিস্টেমটা থাকতো, তাহলে মনে হয় না যে এই জিনিসটা করা বারবার তার সুযোগ ছিল। হ্যাঁ, এটা আপনার জায়গা থেকে সত্য। আমাদের এখানে এটা খেয়াল রাখা উচিত যে জবাবদিহি যেই কথাটা আমরা বলি, এটা আসলে সম্পর্কের একটা ভিত্তি। সম্পর্কের জায়গাগুলো থেকে আমরা বলছি যে জবাবদিহি তাকে করতে হবে, এবং একটা অথরিটি লাগবে, যে অথরিটির কাছে সে জবাবদিহি করবে, রাইট? এইখানে সংকটের জায়গাগুলো আমাদের একটু চিহ্নিত করা উচিত, তাহলে আমরা মনে হয় বুঝতে পারবো যে ঘটনাগুলো ঘটে কি। বেসিক্যালি এই নৈতিক যে সংকট, এই সংকটটা আমরা যদি 5টা লেয়ারে ভাগ করতে পারি, সংকটগুলো প্রত্যেকটা জায়গা থেকে হচ্ছে, একটা জায়গা থেকে না। মাদ্রাসার সাথে সম্পৃক্ত কারা কারা আমরা সেখানে দেখি। মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ত হলো মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক। আরেকটা হলো যারা মাদ্রাসার যারা কর্তৃপক্ষ, তারা কর্তৃপক্ষ 2টা স্তর হইতে পারে, একটা হলো একটা কমিটি, আর একটা হইতে পারে যে মাদ্রাসা যারা নিয়ন্ত্রণকারী যে প্রতিষ্ঠান আছে তারা। আর 5ম নাম্বার যদি বলি, সেটা হলো রাষ্ট্র। প্রত্যেকেরই ইন্ডিভিজুয়াল দায়িত্ব আছে, এবং প্রত্যেকেই এই সংকটগুলোর জন্য দায়ী।
প্রত্যেকেই দায়ী। শুধু এককভাবে আমরা যাদের কথা বলছি শাস্তি দেওয়ার কথা, শুধু তারাই দায়ী ব্যাপারটা তা না। আমরা যদি প্রথম জায়গায় এই কথাটা চিন্তা করি যে ঠিক আছে, মানে মাদ্রাসার একটা কর্তৃপক্ষ থাকা উচিত, যেই কর্তৃপক্ষ তাদেরকে শাস্তি দেবে। কেন তাকে শাস্তি দিল না? হ্যাঁ, তো কর্তৃপক্ষের জায়গা থেকে আমরা যদি একটু ভাবি যে কর্তৃপক্ষ কারা। প্রথম নম্বর কর্তৃপক্ষ যদি বলি সেটা হলো মাদ্রাসার যিনি প্রিন্সিপাল, মাদ্রাসার যদি কোনো কমিটি থাকে সেই কমিটির লোকজন বা সিনিয়র যারা শিক্ষক থাকেন তারা। তারপর হইতে পারে মাদ্রাসার যারা বোর্ড তারা। মাদ্রাসার যেই বোর্ডগুলো এখন আছে, কওমি মাদ্রাসার বিশেষ করে যদি আমরা বলি, কিংবা হিফজখানা যে বোর্ডগুলো এখন আছে, সেই বোর্ডগুলো মাদ্রাসাকে তারা নিয়ন্ত্রণ করতে পারে না। তারা নিজেদেরকে বলে তারা পরীক্ষা নিয়ন্ত্রণকারী বোর্ড, তাদের পরীক্ষা নিয়ন্ত্রক আছে। এছাড়াও যদি এইভাবে বলা হয় সেটা হলো এই ওবায়দুর রহমান খান নদভী, যিনি মাদ্রাসার মহাপরিচালক, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সবচেয়ে বড় যেটা বোর্ড, যেটাকে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ বলা হয়, তো এটার যিনি মহাপরিচালক, তার মতে যে ওইখানে তাদের 30 জন অডিটর আছে। আচ্ছা, তাদের 30 জন পরিদর্শক আছে। পরিদর্শক তারা কি করেন এই ব্যাখ্যা তিনি দেন নাই। বা ইসমাইল সাহেব ওখানে আছেন, তিনি একজন পরিদর্শক বা তিনি পরীক্ষা নিয়ন্ত্রক। তো তারা এই কথা বলেন নাই যে পরিদর্শকদের দায়িত্ব কি। পরিদর্শকদের দায়িত্ব এটাও হইতে পারে যে তারা পরীক্ষা পরিদর্শন করে। আমরা যেরকম বলি না যে ম্যাজিস্ট্রেট আসলো পরীক্ষার মধ্যে, হইতে পারে। বাট ওনারা বললেন যে তাদের 30 জন পরিদর্শক একটা টিম আছে। এখন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ যেটা বোর্ড, এই বোর্ড আমরা জানতাম আগে 29,000 সামথিং মাদ্রাসা আছে, কিন্তু ওবায়দুর রহমান নদভীর ফেসবুক স্ট্যাটাসে আমরা দেখলাম মহাপরিচালক যিনি, উনি নিজেকে বোধহয় মহাপরিচালক বলেন, উনি বোধহয় বলেন প্রধান পরিচালক, সরি। হ্যাঁ, তো যাই হোক, প্রধান পরিচালক যিনি, তিনি বলছেন যে 32,000 সামথিং তাদের মাদ্রাসা আছে। আচ্ছা, আচ্ছা, এখন বলেন এই 32,000 মাদ্রাসার জন্য আপনি অডিটর কতজন রাখছেন? মাত্র 30 জন। একজন শিক্ষক যদি বছরের 365 দিন তিনি মাদ্রাসা অডিট করতে থাকেন, একজন শিক্ষক, তাহলে তিনি 365 দিনে সর্বোচ্চ 365টা মাদ্রাসা করতে পারবেন, রাইট? তো তাইলে 1000 পরিদর্শন করতে তার অন্তত 3 বছর লাগবে। তাহলে 30 জন আর 30,000 করতে কতদিন লাগবে? অনেক। মানে অবিশ্রাম যদি তারা অডিট করেন, আপনার ক্যাপাসিটি নাই, আপনি কেন এতগুলোকে নির্ধারণ করলেন, রেজিস্টার করলেন? আপনার অডিট ক্যাপাসিটি নাই, আপনি কেন সেগুলোকে নিলেন? এই ওনাদেরকে জবাবদিহির মধ্যে কে আনবে? এবং তারপরে তো এই আপনার হচ্ছে নিবন্ধনের ক্রাইটেরিয়াও তো খুব মুশকিল কিছু না। মানে আপনার যদি আজকে মন চায় যে একটা মাদ্রাসা খুলবেন, আপনার একতলা বিল্ডিং আছে অথবা কিছুই না, একটা রুমে 3 জন ছাত্র নিয়ে, জাস্ট হচ্ছে অল্প কিছু ছাত্র নিয়ে আপনি মাদ্রাসা খুলে ফেলবেন, ইজি। মানে এই 3 জনের কথা বলবো না, কিন্তু আপনার কথাটার রিফ্লেকশন ওবায়দুর রহমান খান নদভী তার বক্তব্যে আছে। নেত্র নিউজে থেকে ওনার সঙ্গে যে যোগাযোগ করা হয়েছে, যে ভিডিওটা এখন আছে, যে মাদ্রাসায় ধর্ষণ অতঃপর এই শিরোনামে, সেখানের মধ্যে তিনি বলছেন এই কুমিল্লায় কোথাও এক মাদ্রাসায় এরকম একটা ধর্ষণ কাণ্ড হয় এবং সেটা বেশ আলোচিত হয়েছে। তো এই শিক্ষক আবার অন্য এক জায়গায় আবার তিনি মাদ্রাসা করেছেন, ওনার নাম মেবি ওবায়দুল্লাহ, আমি যদি ভুল না করে থাকি। তো তিনি সেখানে গিয়ে আবার মাদ্রাসা করেছেন। এই ওবায়দুর রহমান খান নদভী যিনি প্রধান পরিচালক, তাকে যখন প্রশ্ন করা হলো যে এটা কিভাবে হইল, উনি বললেন যে হইতে পারে যে তিনি তার নামে নেন নাই, অন্য কারো নামে মাদ্রাসার রেজিস্ট্রেশন নেওয়া হয়েছে। এবং এরপরে তিনি আবার সেই মাদ্রাসা শুরু করেছেন। তাহলে এটা কত ভঙ্গুর একটা ব্যবস্থাপনা! এটার যে নীতিমালা স্ট্যান্ডার্ডের আসলে কোনো বালাই নাই। মানে যে আপনি যেভাবে বললেন যে যেভাবে ইচ্ছা সেভাবে সেটা মাদ্রাসা রেজিস্ট্রেশন সে করতে পারে, এবং একজন কালপ্রিট তিনি আবার একটা জায়গায় গিয়ে মাদ্রাসা আবার করতেছেন, সেখানে আবার তারা শিক্ষার্থী পাচ্ছেন, যিনি ধর্ষক তার বিচার হচ্ছে না, তাকে মিডিয়াতে আনা হয়েছে, এই অবস্থা। এবং উনি বলতেছেন আমাদের তো আইনের জায়গা থেকে কিছু করার নাই, বোর্ড তো তাকে শাস্তি দিতে পারে না, তো বোর্ড কি আইনের হাতে তুলেও দিতে পারে না? হ্যাঁ, এটা তো ওনারা তো সেটা করেন নাই, ওনারা তো সেই জায়গাটা তো ওনারা ভুলতে পারেন না। আচ্ছা, এই জায়গায় হচ্ছে সম্পর্কে একটা প্রশ্ন করি, যে গতকালকে উনি একটা পোস্ট করেছেন, তো সেখানে এটা প্রশ্ন আমার আরো পরে ছিল, আমি যেহেতু প্রশ্নগুলো উঠলো, তো উনি পোস্ট করেছেন যে ওবায়দুর রহমান খান নদভী ফেসবুকে আপনার অ্যারাউন্ড গত সম্প্রতি কয়েক মাসের হিসাবে উনি বলছেন যে 57টা ধর্ষণ কাণ্ড ঘটছে মাদ্রাসা কেন্দ্রিক, যেটা নিউজে এসছে। সেই জায়গায় 52টাই মিথ্যা, মানে 5টা ঘটনা, তাও সেটা তদন্ত চলছে। মানে এরকমই ওনার পোস্টটা অনেকটা এরকম ছিল। তো এইটা যে এতগুলো ঘটনা ঘটলো,
তারপরে আপনারা হচ্ছে এই ফ্যাক্ট চেক যে আপনি প্রকাশ করছেন, এটা কোন ভিত্তিতে প্রকাশ করছেন বা কি বৃত্তান্ত, এটার কোনো ব্যাখ্যা আপনি দেন নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে যদি এটা হয়ে থাকে তাহলে বোর্ড থেকে কি কোনো ব্যবস্থা নেওয়া যেত না? আপনার ফেসবুক পোস্ট তো কিছু না, আপনার ফেসবুক পোস্ট মাদ্রাসার 50 জন দেখলো, 500 জন দেখলো, 500টা রিয়াক্ট করলো, আপনি কমেন্ট বক্স সেখানে বন্ধ করে দিয়েছেন, আপনাকে প্রশ্ন করা যায় না। তাহলে এটা কি? এই নিউজটা দিলেন, শেয়ার করলেন, আপনি একটা ফ্যাক্ট চেকের একটা তথ্য শেয়ার করলেন, যেই তথ্যের মাথাতে আপনি এমন কিছু পেশ করলেন না যে এটা প্রুফ করে, তাহলে এটা একটা মানে এরকম একটা জায়গা না, শাক দিয়ে মাছ ঢাকার মতো উনি করছেন। হ্যাঁ, আমি যদি বলি যে উনি যদি বলেন 52টা বা 57টা ঘটনার উনি যদি বলে থাকেন হ্যাঁ এই কথা যে 52টাই মিথ্যা, তাহলে তো আমি তাকে আগে প্রশ্ন করবো যে 52টা ঘটনা তো একদিনে ঘটেনি, এটা 6 মাস বসে ঘটেছে। তারপরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ আছে ইত্যাদি, এগুলো তো নিউজে আসছে না। উনি একদিনে উনি কেন এই রেজাল্ট দিচ্ছেন? উনি যখন একটা ঘটনা ঘটলো সেটা মিথ্যা প্রমাণিত হইলো, আর একটা হইলো মিথ্যা প্রমাণিত হইলো, এরকম 5টা হইলো 10টা হইলো, তখন ওনারা কোথায় ছিলেন? ওনারা কেন তখন বললেন না যে আমরা 5টা ঘটনাই দেখলাম, 5টা ঘটনার মধ্যে 5টাই মিথ্যা? উনি সেই কথাটা কেন বলেন না? ওনার কাছে এখন কেন এটা মনে হচ্ছে যে আমার 57টা বা 52টা এরকম ঘটনা অলরেডি ঘটে গেছে, তার মধ্যে আমার 52টাই মিথ্যা? তো এটা তো বাস্তব কথা যে উনি কোন জরিপের ভিত্তিতে এটাকে মিথ্যা বললেন সেটাকে প্রুফড করা, সেটাকে আদালতের মাধ্যমে প্রুফড, সেটাকে ওনাদের তদন্তে প্রুফড। সেই কাগজগুলো কোথায়? এটাগুলো আমরা দেখতে চাই। অথবা ওনার এটা উচিত ছিল মিডিয়ার সামনে সেগুলোকে স্পষ্ট করা, বিশেষ করে সংবাদ সম্মেলনে উনি করতে পারতেন। আর দ্বিতীয় নাম্বার হলো, যদি এগুলো ভুয়া হয়ে থাকে তাহলে তারা কেন ওই সংবাদপত্রের বিরুদ্ধে মামলা করলেন না? তারা কেন, যারা তাদের নামে এরকম এই যে অপমান অপদস্থ করলো, মানহানি করলো, তাদের বিরুদ্ধে কেন তারা ব্যবস্থা নিলেন না? আইনগত ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না? এবং নেওয়া আসলে আদৌ হবে কিনা সেরকম কোনো প্রক্রিয়ার মধ্যে তারা গেছেন কিনা, তো সেটা তারা কেন করছেন না? তৃতীয় নাম্বার হলো যে ঠিক আছে আপনি বলছেন ঠিক আছে যে 52টা ঘটনা মিথ্যা, উনি যদি বলে থাকেন যে ঠিক আছে 57টার মধ্যে, তাহলে বাকি 5টা ঘটনা ওনারা কি করছেন সেটার ব্যাখ্যা তো দেওয়া, সেটার ব্যাখ্যা কেন উনি দিচ্ছেন না? এত বড় মাদ্রাসা বা এত বড় ব্যবস্থাপনার মধ্যে ওনার 50টা ঘটনা বা 50+ ঘটনা 6 মাসের মধ্যে হয়ে গেল, এরপর উনি তদন্ত করতে নামছেন, তো ওনার তো এই তদন্ত করার দিন ওনার পদত্যাগ করা দরকার ছিল। হ্যাঁ, উনি এত বড় দায়ভার নিয়ে উনি এখানে আসেন কিভাবে? যে উনি 6 মাস পর্যন্ত একটা জায়গার মধ্যে মানুষের অপমান অপদস্থতা, এবং আপনি মানে হয়তো মানে আপনার কাছে কেমন লাগবে জানি না, আমি মেট্রো থেকে নেমে হেঁটে যাচ্ছিলাম বাসার দিকে, এক ভদ্রলোক দাড়িওয়ালা, প্যান্ট শার্ট মানে শার্ট পরা এবং আপনার প্যান্ট পরা, মাথায় টুপি আছে, চিৎকার করে পল্টনে বলতেছেন মাদ্রাসার বিরুদ্ধে যে এরা ছেলেদের সাথে নিপীড়ন করে, এবং খুব খারাপ ভাষা, বিশ্রী ভাষায় মানুষজন শুনতেছিল। আরো একজন তার বন্ধু এসে জুড়ছে, তারা বলছে মানে প্রকাশ্যে এগুলো, আপনি এগুলো শুধু সোশ্যাল মিডিয়ায় না, এগুলো অফলাইনেও মানুষ মানে গালাগালি করছে রীতিমতো। তো সেইখানের মধ্যে তিনি 6 মাস পরে একটা রেজাল্ট নিয়ে আসছেন, একটা ফেসবুক পোস্ট দিয়ে বসছেন, উনি তো কাজের মানুষ না, এটা তো প্রমাণিত হইলো। এবং উনি কোনো কি কাজগুলো করছেন এটাকে রিমেডির জন্য, এটাকে প্রতিকারের জন্য, এবং কি কি ব্যবস্থা নিচ্ছেন সেগুলোকে ওনার সামনে তুলে ধরা উচিত। সে যদি না করেন ওনার অবিলম্বে পদত্যাগ করা উচিত, এবং ওনার বিরুদ্ধে আপনার মাদ্রাসা যেটা বোর্ডের আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত, যে উনি কেন ব্যবস্থা নিলেন না, এগুলো করা উচিত। এটা যদি এরা সভ্যতা বা সভ্য সমাজে আমরা বসবাস করতাম তাহলে ওনাকে জবাবদিহির মধ্যে আনা হইতো, ওনাকে কেউ তো জবাবদিহির মধ্যে কেউ তো আনছে না। উনি আবার হচ্ছে এটাও বলছেন যে এইগুলা নাকি হচ্ছে এনজিওদের চক্রান্ত বা ইত্যাদি এই টাইপের রিউমার বলে মানে এইটারে কাটিয়ে দিতে যাচ্ছে। হ্যাঁ, সেটা তো উনি করবেনই, কারণ ওনার তো এখন মানে গায়ের উপর এসে পড়েছে, তো উনি তো নানান ভাবে কাটায় দিতে চাইবেন। আমরা একটু ভিন্ন প্রশ্নে যাই, যে মাদ্রাসার যেহেতু আধ্যাত্মিক একটা পরিবেশ আছে, আমরা দেখে আসছি, যেহেতু আমি আপনি দুজনেই মাদ্রাসায় পড়ছি, আমরা দেখে আসছি, তো এইখানে ইদানিং কালে দেখা যাচ্ছে যে মোটামুটি সোশ্যাল মিডিয়ার যেই অবাধ অ্যাক্সেস কি এই যে আধ্যাত্মিকতার পরিবেশ, এই পরিবেশটাকে কি ঝুঁকির ভেতরে ফেলছে না, নাকি এটা কি অনেকটা জ্ঞান সম্প্রসারণের একটা অবাধ সুযোগ বলে মনে করছেন? আচ্ছা, সেটার কথা একটু পরে বলি, তার আগে আমি এর আগের আলাপগুলো একটু শেষ হয় না। আচ্ছা, সেটা আমি বলছিলাম যে মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট 5টা অ্যাক্টর আছে। আচ্ছা, আমরা শুধু একটা অ্যাক্টর কথা বললাম যে বোর্ড কর্তৃপক্ষ বা এদের, ওনাদেরকে কে জবাবদিহির মধ্যে আনবেন? আমরা সেই প্রশ্ন তুললাম যে যারা কর্তৃপক্ষের উপরে কর্তৃপক্ষ কারা আছে, যারা কর্তৃপক্ষ যদি ঠিকভাবে একটা কাজ না করে তাহলে করবে। কওমি মাদ্রাসার অ্যাকচুয়ালি যদিও কোনো একক কোনো কর্তৃপক্ষ নাই, সরকার এটা উচিত কওমি মাদ্রাসা কর্তৃপক্ষ নামে একটা কমিশন তৈরি করা, এবং সেই কমিশন এগুলোকে শুধুমাত্র এগুলো না, টোটাল কওমি মাদ্রাসার ব্যাপারগুলো তার রেগুলেশন করবে। আচ্ছা, সেকেন্ড নাম্বার,
সেটা হলো অভিভাবক। হুম অভিভাবকদের একটা বড় একটা সংকট, যেগুলো আমাদের এই ধরনের সংকটকে ফেনিয়ে তুলেছে, আমি বলবো যে সেটা হলো তারা একটা বড় অংশ তারা হলো গিয়ে অন্ধভাবে এই ধর্মীয় পরিমণ্ডলে যারা বিলং করেন তাদেরকে তারা বিশ্বাস করে। শিক্ষক মানেই যে তাদের কাছে মনে হয় যে তার দ্বারা কোনো অনৈতিক কোনো কাজ হতে পারে না। অথচ আপনি অবাক হবেন, অন্য অনেক দেশে এবং আমাদের এখানে কিন্তু অনলাইনে ক্লাসও চলে, জানেন না যে কখনো কখনো অনলাইনে কোরআন শিক্ষা হয়। সেই কোরআন শিক্ষা যারা নেন, যেসব শিশুরা, মেয়ে শিশু কিংবা ছেলের শিশুরা, তারাও কিন্তু ওই শিক্ষকদের মাধ্যমে বুলিং এর শিকার হচ্ছে। এবং এইটা এখনো সোশ্যাল মিডিয়া এসে সারে নাই। অনেক শহরে ব্যস্ততার মধ্যে যারা আছেন কিংবা প্রবাসীরা অনেকেই এই আমাদের মাদ্রাসার অনেক শিক্ষকদেরকে তারা হায়ার করেন বা তারা কি বলেন ওনাকে টিচিং তারা দেন, এবং সেখানের মধ্য দিয়ে অনেক বুলিং হচ্ছে এবং সাইবার ক্রাইমের শিকার সেখানে কিন্তু তারা হচ্ছে। তো সেগুলোকে সামনে আসছে না, সামনাসামনির তো আসলে প্রশ্ন নেই। তো অভিভাবকরা সেগুলোকে কিন্তু যথেষ্ট স্ক্রিনিং তারা করছেন না। অভিভাবকরা তারা মনে করেন যে হইতেই পারে, আবার দিনই খাতিরে তারা অনেক সময় মেনে নেন। ফলে অভিভাবকদের এখানে একটা বড় দায়িত্ব তাদের আছে, এবং একই সঙ্গে তাদের এই সন্তানদেরকে নিরাপদ স্পর্শের একটা ব্যাপার তাদের শেখানো উচিত। হ্যাঁ, যে কে কিভাবে ডাকবে। আমি এটা প্রস্তাব রাখছি, বা অনেক সময় আমি এটা হয়তো আরেকটু সামনে এসে আমি বলবো। সেটা হলো ইসলামে একটা শব্দ আছে, আমরা বলি খালোয়া বা খালোয়াত। হ্যাঁ, আমরা বলি যে নির্জনতা। হ্যাঁ, তো খালোয়াতের যে প্রশ্ন হলো যে নারী পুরুষ মানে নির্জনে তাদের থাকা, যদি মাহরাম তারা হয় তাইলে তারা মানে গায়রে মাহরাম তো থাকবেই না। মাহরাম তারা হয়, তাদের ব্যাপারেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা সতর্ক করছেন যে ইভেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, সরি, আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং তার বাবা আবু বকর, তাদের মধ্যেও তারা যখন কনভারসেশনে তারা ছিলেন, তাদের আলাপ আলোচনার মধ্যে আল্লাহ রাসূল বলছেন যে তৃতীয় জন ওখানে শয়তান থাকতে পারে। তাহলে যদি এটা হয়, তাহলে শিশুদের ব্যাপারে কিন্তু এটাকে নাকচ করা হয় না, শিশুদের বিষয়েও কিন্তু বিষয়টা থাকতে পারে। আরেকটা হলো কখনো কখনো ছেলে শিশু এটার বিধান এটা মেয়ে শিশুদের সঙ্গে যেতে পারে। এটা আমাদের পূর্বসূরি যারা আছেন অনেকে এই ব্যাপারগুলো তারা আলাপ করে আসছেন। ফলে যখন কোনো টিচার কোনো শিক্ষার্থীকে ডাকে, একান্তে যখন ডাকে, তখন সে একা যাবে না। এই বিষয়টা সামনে আসা উচিত যে সে একা যাবে না, সে অন্তত দুইজন বা একাধিক মানুষ মিলে তারা যাবে। নির্জনে কোনো শিক্ষক কোনো শিক্ষার্থীর সঙ্গে থাকতে পারে না, তাদের সঙ্গে থাকা উচিত পেশাদার সম্পর্ক এবং গুরু শিক্ষকের যেই ভক্তি সাধারণ থাকে সেই সম্পর্ক। তাদের সঙ্গে নির্জন কোনো আলাপ থাকার মতো অবস্থা নাই, শিশুদের সঙ্গে মোটেই না। যারা প্রাপ্তবয়স্ক তাদের ব্যাপারটা আমরা আরেকটু হয়তো কনসিডার করতে পারবো, কিন্তু শিশুদের সঙ্গে একেবারেই না। এইটা ইসলামের একটা কোর একটা বিলিভের জায়গা থেকে আমি এই কথাটা বললাম। ফলে শিক্ষার্থীদের এই সচেতনতা রাখতে হবে যে আপনার এই যে নিরাপদ স্পর্শ সে কিভাবে তাকে ছুঁইল বা এই ব্যাপারগুলো কিন্তু আছে। এটা হলো অভিভাবক এবং শিক্ষার্থীর একটা প্রশ্ন বললাম। এবং একই সঙ্গে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একটা বড় ব্যাপার ঘটে আমাদের এখানে, সেটা হলো শিক্ষকের আচার আচরণ বা ক্যারেক্টার সার্টিফিকেট বলতে আমাদের এখানে কিছু নাই। মানে কোন শিক্ষককে আপনি নিয়োগ দিবেন, মাদ্রাসা কর্তৃপক্ষ কেন তাকে নিয়োগ দিচ্ছেন, তার কোনো ডেটাবেজ আমাদের এখানে নেই। এবং তার অতীতে তার কোনো ব্যাড রেকর্ড আছে কিনা, কিংবা অতীতে তার কোনো ভালো রেকর্ড আছে কিনা, যে রেকর্ডের ফলে আপনি তাকে নেবেন। আমাদের এখানে তো ইভেন সার্টিফিকেটও দেখা হয় না। বেশিরভাগ জায়গায় তার সাথে বড় কোনো শিক্ষকের সম্পর্ক, সেই সূত্র ধরে আপনি তাকে ডেকে নিয়ে এসে তাকে শিক্ষক বানিয়ে দেন। আবার এর একদম সর্বশেষ যদি বলি সেটা হলো রাষ্ট্র আইনের জায়গাটায়। আমাদের এখানে চাইল্ড প্রোটেকশন আইন শক্তিশালী না, আমাদের বাংলাদেশে যেমন না, এবং বাংলাদেশের ইন জেনারেল যেরকম না, মাদ্রাসায় চাইল্ড প্রোটেকশন আইনের কোনো ব্যবহার এখানে টোটালি হয় না। এইটা কিন্তু বাংলাদেশে না হইলে অনেক দেশে ঘটনাগুলো ঘটছে। পাকিস্তানে আমার ধারণা লাহোরে এরকম একটা ঘটনা 2020-21 দিকে ঘটছিল। একজন মুফতি সাহেব তিনি মানে সিরিয়ালি প্রায় ডজন ছাত্রকে তিনি নিপীড়ন করছেন, এবং এটা পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ হয়। এবং পাকিস্তান সরকার দুইটা আইন খুব কঠিনভাবে করেছে। একটা হলো কর্পোরাল পানিশমেন্ট টোটালি চলবে না, মানে যেটাকে আমরা বলি হাত দিয়ে আঘাত করা, বেত বা স্কেল দিয়ে, আপনি টোটালি তাকে কর্পোরাল পানিশমেন্টে যেতে পারবেন না। আর দ্বিতীয় হলো চাইল্ড প্রোটেকশন আইনের মধ্যে আলাদা একটা বিভাগ খুলে তিনি রিলিজিয়াস গভর্নেন্সের যে জায়গাটা, সেখানে তারা আলাদা একটা বিভাগ খুলে মাদ্রাসাকে এটার সাথে তিনি ইনক্লুড করেছেন তারা। এবং শিক্ষকদের জন্য আলাদা তারা ডাটাবেস করেছেন, প্রত্যেকটা মাদ্রাসা তারা রেজিস্ট্রেশনের অন্তর্ভুক্ত তারা করেছেন। ফলে এই ব্যাপারগুলো আমাদের রাষ্ট্রীয়ভাবেই ব্যাপারগুলো ঘটে নাই। এখন আপনি বলবেন যে মাদ্রাসাওয়ালারা চায় না, মাদ্রাসাওয়ালারা চায় না মানে কি? আপনি মাদ্রাসাওয়ালা বলতে কাদেরকে আপনি মিন করছেন?
আমাদের এই যে সেকুলার সমাজ যেই কথাটা বলে মাদ্রাসা ওয়ালারা চায় না, আপনি কাকে মিন করছেন? আপনি মিন করছেন যে ওই যে আমি বললাম যে পলিটিক্যাল ক্যারেক্টার হয়ে উঠছে, তাদের যে মুরব্বী স্থানীয় কিংবা নেতৃত্ব শ্রেণী, আপনি তাদেরকে কথা বলছেন। রাষ্ট্রের সঙ্গে নাগরিকের সম্পর্ক কোনো মুরব্বীর মাথা হাতে হয় না। একটা জায়গার মধ্যে চাইল্ড মানে অ্যাবিউজ হচ্ছে, একটা জায়গার মধ্যে আপনি রিপিটেডলি দেখতে পাচ্ছেন শিশুরা সেখানে নিপীড়নের শিকার হচ্ছে, আর আপনি চোখ বন্ধ করে আপনি বলবেন এটা তো আপনাদের দ্বিচারিতা, আপনি সেখানে বলবেন যে তারা আমাদেরকে চায় না। তো তারা আপনারা না চাইলে মাদ্রাসা যদি অন্য কিছু হয়, অপরাধ হয়, আপনারা সেখানে যান নাই? প্রচুর মাদ্রাসার শিক্ষকদেরকে কি গুম খুন করা হয় নাই? তো সেখানে আপনি কেন গেছেন? তখন তো আপনি বলেন নাই যে মাদ্রাসার বিষয়টা আপনারা নিজেরা করবেন। তো আপনি এখন কেন আসছেন? এখন কেন আপনি এখানে চোখ বন্ধ করে আছেন? আপনি কেন যাচ্ছেন না যে ওখানে চাইল্ড অ্যাবিউজ হচ্ছে, তো তাদেরকে ধরে আমাকে রাষ্ট্রের আইনের মধ্যে আনতে হবে এবং তাদেরকে যে লিগ্যাল যে পানিশমেন্টের মধ্যে এনে তাদেরকে শাস্তি দিতে হবে, সেই ব্যবস্থাগুলো কেন করা হচ্ছে না? মাদ্রাসার মধ্যে কেন গাইডেন্স নাই? বেফাকুল মাদারিস, পাকিস্তানের বেফাকুল মাদারিস, তারা চাইল্ড প্রোটেকশনের জন্য আলাদা তারা গাইডেন্স করছে এবং তারা একটা গাইডলাইন বানাইছে, একটা নির্দেশিকা তাদের ওয়েবসাইটে পাওয়া যায়। মাদ্রাসা এটা চাইলে তারা ফলো করতে পারে যে শিশুদের সঙ্গে তাদের সম্পর্ক তারা কিভাবে মেনটেন করবে, একদম আইনানুগ ভাবে এবং শরীর ভাবে তারা এগুলোকে তারা লিখিতভাবে তারা দিচ্ছেন। সেই নির্দেশিকা আমাদের এখানে কোথায়? সেগুলো তো আমাদের এখানে নাই। আমাদের তো উপমহাদেশের শিক্ষার সাথে মানে সবগুলোর সাথে তেমন ভাবে সমন্বয় হয় না। হ্যাঁ, যেমন আমরা লেগাসি হিসেবে টানি হচ্ছে দারুল উলুম দেওবন্দ। দারুল উলুম দেওবন্দ উপমহাদেশের একটা বড় প্রতিষ্ঠান, যেটাকে আমরা উত্তরসূরি প্রতিষ্ঠান হিসেবে ভাবি। কিন্তু সব কি দারুল উলুম দেওবন্দের মতো একটা প্রতিষ্ঠান বাংলাদেশে আছে যেটার এতগুলো বিভাগ, সবকিছু কোঅর্ডিনেট? এগুলো তো কথা হলো যে দারুল উলুম দেওবন্দকে অনুসরণ করতে হবে তাদের হয়তো সিলেবাস কারিকুলামের দিক থেকে, কিন্তু বাংলাদেশের মাটি ও মানুষের যে ক্যারেক্টার, সেইখানে যেই পানিশমেন্টের যে ব্যবস্থা হইতে পারে বা অপরাধ প্রবণতা এখানে কি, এইখানের সাইকোলজি কি হইতে পারে, সেটা তো আপনি ইন্ডিয়া থেকে ধার করবেন না। হ্যাঁ, সেই অনুপাতে তো এখানে ব্যবস্থা নেওয়া যেত, সেই ব্যবস্থা তো এখানেই করা হবে। আচ্ছা, এখন আসেন আপনি যে প্রশ্নটা করতেছিলেন যে আধ্যাত্মিক যে পরিবেশটা এটা নষ্ট হচ্ছে কিনা। দেখেন, এইটা একটা ভাইটাল প্রশ্ন। আমি এই কথাটা এই জন্য বলতে চাই যে অনেকেই এই প্রশ্নটাকে ধরে মাদ্রাসাকে তারা ব্লেম করে। তারা বলতে চায় যে মাদ্রাসা একটা নৈতিক শিক্ষা প্রতিষ্ঠান। এটা ভুল। এই কথাটা স্পষ্টভাবে বোঝা উচিত। মাদ্রাসার যে প্রতিষ্ঠান, এইটা একটা ধর্মীয় শাস্ত্রীয় শিক্ষাদানের প্রতিষ্ঠান। এটা বুঝে রাখাটা ভালো এবং এটা স্বীকার করে নেওয়াটাও ভালো যে এইটা ধর্মীয় একটা শাস্ত্র শিক্ষাদানের একটা প্রতিষ্ঠান বা একটা শিক্ষাধারা, সেটা হলো মাদ্রাসা। এইটা এখানের যেই কথাটা আমরা শুরুতে বলছিলাম যে এখানে যারা মানে যাদেরকে তৈরি করা হয় তারা মঙ্ক হয়ে উঠবে না, পুরোহিত হয়ে উঠবে, এরকম ব্যাপার না। ফলে মাদ্রাসায় সে ধর্মীয় যে শিক্ষাটা পাচ্ছে শাস্ত্রীয় জায়গা থেকে, সে যথেষ্ট নলেজেবল কিনা এইটা হয়তো মাদ্রাসা দেখবে। আদবের যে প্রশ্নটা, আদবকেতা, নৈতিকতার যে প্রশ্নটা, এটা শুধু মাদ্রাসার জন্য সীমাবদ্ধ কিছু না। এটা মাদ্রাসার জন্য যেমন স্কুলের জন্য একই রকম। বাংলাদেশের কোন প্রতিষ্ঠান মানে স্কুল তারা কি বলেছে যে কখনো ঘোষণা দিয়ে যে আমরা এখন মোরাল গ্রাউন্ড থেকে বের হয়ে গেছি, আমাদের এখন আর কোনো নৈতিক শিক্ষা নাই, কিংবা আমরা মাদ্রাসা থেকে অনেক কম নৈতিক, আমাদের এখানে নৈতিকতার জন্য মাদ্রাসার মতো আপনারা চিন্তা করবেন না, এরকম তারা বলছে কখনো? নৈতিকতার জায়গা থেকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মানুষ একই রকম থাকতে হবে। একটা দেশের যে নিয়ম কানুন সেগুলো যেমন ঠিক আছে, এবং মানুষের পারস্পরিক যে আচরণের জায়গাগুলো থেকে নৈতিকতা, এটা একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড। এগুলো আপনি মাদ্রাসায় যেমন, এগুলো আপনি একই সঙ্গে স্কুলেও সমানভাবে আপনাকে রাখতে হবে। ফলে মাদ্রাসাকে আপনি এই কথা বলে আপনি সেখানে আলাদা করতে পারবেন না। সেকেন্ড যে কথাটা বলতে চাই সেটা হলো, ধরেন চিকিৎসার কথাই আপনি ধরেন, আপনি মানে ডাক্তার, মানে হার্টের ডাক্তার, সে সিগারেট খেয়ে তার হার্ট নষ্ট করছে না নাকি করে না? মানে এটা তো খুবই, আপনি মানবাধিকার কর্মী, তার দ্বারা কি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না? মানবাধিকার কর্মীদের হাতে কি আমাদের এখানে এই কি বলে ওইটাকে, কাজের মেয়েরা নির্যাতিত হচ্ছে না? এই ঘটনা আমাদের এখানে ঘটতেছে না নাকি ঘটে না? তো ফলে আপনি মানে ওইটাকে আলাদাভাবে মাদ্রাসাকে আপনি নৈতিক জায়গা থেকে আলাদাভাবে ধরাটা এটা মুশকিল, আপনি ওইভাবে ধরাটা উচিত না, এটা রাইট না। ওইটার জন্য একটা সাধনা আছে, ওইটা কেউ যদি নৈতিকভাবে মানে বড় জায়গায় হইতে চায় সেটা সাধনা আছে। থার্ড এবং ফোর্থ আমি এই কথাটা বলতে চাই যে মাদ্রাসাকে নৈতিক প্রতিষ্ঠান বলে আমাদের এক শ্রেণীর মানুষ তারা মাদ্রাসাকে আসলে মানে কি বলে এক ধরনের অভিযুক্ত করতে চায়। সেটা হলো যে স্কুলে হইলে হইতে পারে, তোমরা কেন করবা? মাদ্রাসায় কেন এইটা হবে? মাদ্রাসায় তো আনএক্সপেক্টেড বা এরকম একটা ব্যাপার। তো আমি এটা নিয়ে একাধিকবার অনেক জায়গায় কথা বলছি, তো অনেকে বলতেছেন যে না, মাদ্রাসার শিক্ষকদেরকে আমরা সম্মান করি, একটা রেসপেক্টের জায়গা আছে। তো
ভাই আসলে কি সম্মান করে নাকি? না আপনার কি মনে হয়? মাদ্রাসাকে যদি সত্যি সত্যি কেউ সম্মান করতো বা মাদ্রাসার শিক্ষার্থীদেরকে সম্মান করতো, তাহলে বাংলাদেশে তো মাদ্রাসা শিক্ষার এই দৈন্যদশা হইতো না। হ্যাঁ, তা তো অবশ্যই। তো আপনার রেসপেক্টের মানে কি? আপনার রেসপেক্টের মানে হলো যে আপনি পা দিয়ে লাথি দিবেন আর হাত দিয়ে মানে তাকে সালাম করবেন, মানে এইটা রেসপেক্ট? আপনি রেসপেক্টেড মানুষকে এইটা করেন যে তাদেরকে আপনি মানে সে না খেয়ে থাকুক, তার মাদ্রাসাগুলোর মধ্যে মানে ভঙ্গুর দশা, বিল্ডিং গুলো ভেঙে যাচ্ছে, ছেলেরা নিচে ঘুমাচ্ছে, সেখানে তারা অসুস্থ হয়ে পড়তেছে। তারপরে আপনি কারিকুলাম ডেভেলপমেন্টের জন্য রাষ্ট্র কোনো উদ্যোগ নিচ্ছে না, তারা কোথাও চাকরি পাচ্ছে না, উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে দিচ্ছেন না। ইভেন আপনি আপনার মন্ত্রণালয় আপনি লিখে রাখছেন যে আপনার মাদ্রাসার সনদ আপনি এখানে সত্যায়ন করবো না। আপনি আপনার অনেক প্রতিষ্ঠান, অনেক অফিস, এবং মানে আমি তো নিজে ভিকটিম এই সমস্ত জায়গায়, যে আমার অ্যাপ্লিকেশন সেখানে তারা নিছেন, আমার কোয়ালিফিকেশন তারা সবকিছু জাস্টিফাইড, বাট তারা আমাকে নিবেন না, কারণ আমরা তো অফিসার চাইছি, আমরা তো হুজুর চাইনি। তো আপনি কিসের রেসপেক্ট করেন সেখানে? এইটা রেসপেক্ট বলে তাদেরকে এক ধরনের তাচ্ছিল্য করা হয় এখানে। এই কথাটা রাইট না। যারাই বলে যে মাদ্রাসাওয়ালাদেরকে আমরা রেসপেক্ট করে কথা বলি, ওই তাদের দেখবেন যে তাদের অভিসন্ধি কি একটু একটু খতিয়ে দেখা উচিত, যে তারা মাদ্রাসাকে রেসপেক্ট বলতে তারা কি বুঝাইতে চায়। মাদ্রাসাওয়ালারা রেসপেক্টেড এই জন্য যে তারা স্বয়ংভর, তারা সরকারকে হাজারো কোটি টাকা তারা বাঁচায় দিচ্ছে, এবং একজন মানুষের যেই শিক্ষা চাহিদা, অন্ন বস্ত্র বাসস্থান, শিক্ষা, হ্যাঁ, চিকিৎসা, এগুলো তো মৌলিক চাহিদা মানুষের, তাই না? এবং রাষ্ট্রীয়ভাবে এগুলো মানুষের অধিকারও বটে। আপনি সেখানে তার শিক্ষার চাহিদার জায়গা থেকে তার ধর্মীয় শিক্ষারও তো চাহিদা থাকে। শিক্ষার চাহিদার মধ্যে তো আপনি কথা বলেন নাই যে আমরা যে শিক্ষা দেবো ওইটা চাহিদা, আর আপনি যেটা চাইবেন ওটা আপনার চাহিদা না। তো সেটা তাহলে মানুষের চাহিদা কেমনে হইল? ওটা তো তার চাহিদা হইল না। তো আমার যে ধর্মের সঙ্গে শিক্ষার যে আমাদের একটা চাহিদা আছে, আপনি তো সেই রাষ্ট্রীয়ভাবে সেই চাহিদা আপনি পূরণ করছেন না। সেই চাহিদা আমরা নিজেরা পূরণ করছি। তো আপনি রেসপেক্ট বলেন, রাষ্ট্রীয় বাজেটে কর্মীদের জন্য কোনো বরাদ্দ থাকে না। হ্যাঁ, বরাদ্দ তো টোটালি নাই, বরঞ্চ তাদেরকে এক ধরনের মানে খুদ ছিটায় তাদেরকে বলতেছে যে আমি তোমাদেরকে জন্য ওই সুযোগ রাখলাম। আপনি বলতেছেন এদিকে মাস্টার্স সে পড়ে, আবার ওইদিকে তার জন্য ইন্টার লেভেলের আপনি চাকরির অফার করতেছেন, আসেন। আপনি সেদিকে মাস্টার্স পড়তে পারতেছে, আবার আপনি তাকে বলতেছেন আপনি তুমি চাইলে এই সার্টিফিকেট দিয়ে দাখিল পরীক্ষা দিতে পারবা। এগুলো হলো হাস্যকর ব্যাপার। মানে রাষ্ট্র এক ধরনের উপহাস করছে, হ্যাঁ উপহাস করছে, এবং লিটারালি অপমান করছে, এইভাবে কোনো সম্পর্ক টেকে না। সোশ্যাল মিডিয়া এখন হচ্ছে মানুষের জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ। আমাদের তো সোশ্যাল মিডিয়া এড়ানোর কোনো সুযোগ নেই, কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে আপনার একজনকে কমেন্টস করতে হবে, একজনের সাথে কথা বলতে হবে, একটা পোস্ট করতে হবে কিভাবে, বা এই সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক আরো যেরকম ভিডিও, টিকটক এই কেন্দ্রিক কোনো প্রশিক্ষণের কোনো ব্যবস্থা কি কওমি মাদ্রাসার বোর্ড কিংবা আমাদের থেকে আছে কিনা? না থাকলেও নিচে। আচ্ছা, এটা একটা ভালো কথা বলছেন। আমি একটু আপনার এইভাবে প্রশ্ন করি, সেটা হলো সোশ্যাল মিডিয়ায় ইদানিং যে টিকটকের কথা বললেন, সেই টিকটকের একটা অংশ হিসেবে বলছি, আমি আরো হ্যাঁ ধরেন না, তারপর আমি টিকটককে একটা প্যারামিটার হিসেবে ধরে আমি বলি যে টিকটকে যেই ঘটনাগুলো আমরা এতদিন শুনলাম, সেই ঘটনাগুলো মানে ঘটাচ্ছে কারা? তারা কি শিক্ষক নাকি শিক্ষার্থী? শিক্ষার্থী দুই লেভেলেই আছে। মানে বেশিরভাগই তো এখন শুনলাম শিক্ষক নিজে তিনি শিক্ষার্থীদেরকে এটা করছেন, তাই না? মানে এর মানে হলো কি তারা পড়ে আসছেন, এবং তারা মানে কি বলে এটাকে, তারা ধর্মীয় শিক্ষায় তারা শিক্ষিত, তাই না? তো তাদের মধ্যে তো সাধারণভাবে এই ম্যানার তাদের মধ্যে কেন গ্রো আপ করলো না, এটা তাদের আগে প্রশ্ন করা উচিত, যে কোন কথা কোথায় কিভাবে বলা যায়। আপনি আপনার ওয়াইফের সঙ্গে যেই কথা বলবেন, নিশ্চয়ই সেটা আপনি আপনার বন্ধুর সঙ্গে বলবেন না। এটা তো একটা নর্মস, ঠিক না? মানে এটা তো তার একটা স্বাভাবিক একটা আচরণ, যে ভাই আমি ওয়াইফের সঙ্গে আমি যেই কথাটা বলবো সেটা আমি আমার বন্ধুর সঙ্গে বলবো না, আমি পাবলিক স্পেসে বলবো না। যারা সোশ্যাল মিডিয়া নানান জায়গায় আমরা অনেক সময় গালি শুনি, এরকম একটা ঘটনা যে হাসান রুবায়েত ভাই বলছিলেন আগের দিন, যে উনি ওনার একটা বই, কবিতা, সেটা হচ্ছে পাবলিশড হয় একটা পত্রিকায়। সেই কবিতা পাবলিশ হওয়ার পরে সেই কবিতার সম্ভবত ছবি নিয়ে ফেসবুকে পোস্ট করা হয় এবং তাকে প্রচুর গালিগালাজ করা হয় আর কি। এবং এই গালিগালাজ কারা করছে? এটা হচ্ছে মাদ্রাসা শিক্ষার্থীরা। মানে তো দেখাই যাচ্ছে, হ্যাঁ, মানে তাদের সবারই প্রোফাইলে দাড়ি টুপিওয়ালা ছবি, সুতরাং এরা মাদ্রাসার শিক্ষার্থী, এবং রানিং এরা বড় বড় মাদ্রাসা থেকে হয়তো কেউ জালালাইন, কেউ আরো নিচে বা এরকম ক্রাইটেরিয়ার ভিতর দিয়ে তারা। তো এই জায়গাটাই আমি যেই জায়গাটা নোটিস করতে যাচ্ছি, যে তাদের বেসিক ম্যানার,
কার পোস্টে কি কমেন্টস করতে হবে, কাকে কি বলা যাবে কাকে বলা যাবে না, এই জিনিসটার যেই মানে মাথায় থাকার কথা সেই জিনিসটা নাই, এই নৈতিক অধপতনের কারণ। হ্যাঁ, সেটা সেটা এখন তাহলে আমি আসি। তাহলে আপনি বললেন যে বেশিরভাগ মাদ্রাসা শিক্ষার্থী মাদ্রাসা সংশ্লিষ্ট যারা, আপনার কি মনে হয় বাংলাদেশে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আপনার সোশ্যাল মিডিয়া লিটারেসি খুব করে শেখানো হচ্ছে? না, শেখানো হচ্ছে তো তারা তো বলছে না, আপনি কেন বলছেন? এই সংকটের জায়গাটার কথাই আমি জিজ্ঞেস করছি। হ্যাঁ, এটা তো এমন একটা বিষয় যে আপনি মানে ম্যানারলেস একটা কমিউনিটি তৈরি হচ্ছে এবং তারা জানেই না যে আমার কথাটা কে শুনছে কে শুনছে না। এইটার দায়ে যদি আমি শুরু থেকে বলি যে এইটার দায়ে শিক্ষক শিক্ষার্থীর থেকেও অনেক বেশি মানে বড় ব্যাপার, সেটা হলো সামাজিক দৃষ্টিভঙ্গি। মানে সমাজকে আমি কিভাবে দেখছি, সমাজকে আমি কিভাবে দেখছি, এক। সেকেন্ড ব্যাপারটা হলো আধুনিক বিজ্ঞান প্রযুক্তি সম্পর্কে তাদের ধারণার মানে অভাব, একটা বড় ধরনের একটা ঘাটতি আছে। সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম তারা কিভাবে কাজ করে তারা জানে না। তারা জানে না যে সোশ্যাল মিডিয়া আপনি যা বলছেন আর আপনি কেল্লার মোড়ে দাঁড়ায় প্রকাশ্যে বলা একই কথা। এইটা সে বোঝে নাই। সে বোঝে নাই কারণ সে জানে না যে সোশ্যাল মিডিয়ায় এটা কিভাবে প্রকাশ করছে এই সম্পর্কে তার ধারণা নাই। স্কুল কলেজের শিক্ষার্থীদের অন্তত তাদের যেহেতু আইটি ক্লাস আছে, আইসিটি তাদের একটা শিক্ষাই থাকে, ফলে তারা এই ধীরে ধীরে এইটুক তারা শিখে ওঠে। এবং এবং তাদের মধ্যে সাধারণ ম্যানার যেই জায়গাগুলো আছে মানে সমাজের অন্যান্য কমিউনিটির সঙ্গে তাদের চলতে চলতে যেটা আছে সেটা তারা ঘটছে। আমাদের এইখানে আরেকটা বড় একটা ব্যাপার সেটা আমি বলি, সেটাও দেখবেন যে অনেক অফিসে আদালতে অনেক অফিসের কথাই যদি বলি, দেখবেন যে অনেক জায়গায় এক সময় স্মার্টফোন তারা নিষিদ্ধ করছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এগুলো করে, স্মার্টফোন নিষিদ্ধ করে। এখন স্মার্টফোনটা নিষিদ্ধ করে শিক্ষার্থীদের জন্য, কার জন্য? তো শিক্ষার্থী এটা ধরতে পারবে না। আপনি আমাদের মাদ্রাসায় তো প্রচুর মোবাইল একসময় নিয়ে নিছে, তাই না? কিন্তু এখন পর্যন্ত নেওয়া হচ্ছে, ভাঙা হচ্ছে, কিন্তু আপনি তো শিক্ষকেরটা নেন নাই, নিছেন। কিন্তু ঘটনা তো ঘটাচ্ছে শিক্ষক, এখন ঘটাচ্ছে শিক্ষক। তো আসলে তাহলে কি হইল? যে নিচ্ছে সে নিজেই ঘটাচ্ছে, তো সে নিয়ে আর সে কি শিখাবে? সে তো শিখাইতে পারতেছে না। শিক্ষক নেওয়ার ক্ষেত্রে বা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে কথাটা বললেন, তো ওই জায়গায় হচ্ছে এই যে এই সময় যারা ঘটনাগুলো ঘটিয়েছে বিশেষ করে টিকটক কেন্দ্রিক, তো এরা মোটামুটি হিফজ শেষ করার পরে জামাতখানায় কেউ পড়ছে কেউ পড়েনি, কওমি মাদ্রাসায় কেউ আলিয়াতে গেছে, এর পরবর্তীতে তার মনে হয়েছে যে না কিছু করে খাওয়া দরকার সমাজে, তখনই সে শিক্ষকতাকে পেশা হিসেবে নিয়েছে। তো তার হচ্ছে প্রথম কথা হচ্ছে শিক্ষাগত জায়গায় তো তার ঘাট থেকেই গেছে, এরপরে আরো যে জায়গাগুলা এইগুলাতে আছে। তো এবং আরেকটা কথা আমি বলবো সেটা হলো মাদ্রাসায় পড়ুয়া যারা এদের মেজরিটি পার্সেন্ট এদের হাতে মানে বিপুল সময়, মানে এরা অখণ্ড অবসরের মধ্যে আছে। দুইটা কাজকে এটা সায়েন্টিফিক্যালি এই কথাটা বলা হয় যে অর্থ, যৌবন এবং অবসর, তিনটা যদি কারো সঙ্গে একসাথে হয় তার মধ্যে অপরাধের ঝুঁকি অনেক বেশি বাড়ে, তার নষ্ট হয়ে যাওয়া অনেক বেশি স্বাভাবিক। যদি আপনি মাদ্রাসা পরিমণ্ডলের কথা বলেন, তাদের একটা বিপুল অংশ তারা মসজিদের সাথে সম্পৃক্ত, তাদের 5 ওয়াক্ত নামাজের পরে তাদের হাতে আর কোনো কাজ নাই, একটা লম্বা সময় তাদের হাতে পড়ে থাকে। যারা মাদ্রাসার যারা শিক্ষক তাদের কাছে দেখবেন যে ক্লাসে তারা পড়াচ্ছেন, তারপর তাদের হাতে বিপুল সময়, কারণ সেই তো খান্দা না খান্দা বরাবর সুদের মতো, তাকে তো আর কিচ্ছু পড়াইতে হয় না, একই জিনিস সে বছরকে বছর পড়ে আসছে, একই জিনিস শিক্ষকরা তাদেরকে ছাত্রদেরকে যা শিখাচ্ছে এটা তারা গিলছে। ফলে তাদের হাতে অখণ্ড অবসর। প্রচুর ছেলেরা আছে তারা যখন এই মাদ্রাসায় যারা পড়ে তাদের আপনি দেখবেন যে এখন কিন্তু ছাত্রদের মধ্যে মানে পড়াশোনার ওই ঘাটতিটাও চলে আসছে, যে অনেক ছেলেরা তারা ঠিকভাবে আসলে মনোযোগ দিয়ে পড়াশোনাও করে না। আমরা একটা সময় যেটা শুনতাম যে প্রচুর চাপ পড়াশোনা, সেই ব্যাপারগুলো এখন নাই। ফলে সেটা একটা রিফ্লেকশন সেখানে হচ্ছে যে তাদের হাতে অনেক সময়, তারা ঘন্টার পর ঘন্টা তারা সোশ্যাল মিডিয়ায় তারা কাটায় দিতে পারছে এটা। আর এরপরে যদি আমি আরেকটা কারণের কথা বলি, সেটা হলো যে এক ধরনের অবদমন তাদের মধ্যে কাজ করে, যেটা বলে সাপ্রেশন, এক ধরনের অবদমন, এবং যেটা মানে এক ধরনের মানে তাদের মধ্যে একটা সাইকিক একটা সমস্যা তৈরি করে, যেটা মনোবিজ্ঞানীর দৃষ্টিতে খুবই খারাপ একটা ব্যাপার। আপনি যখন একটা জায়গায় আবদ্ধ দীর্ঘদিন থাকে এবং সেখানে নারীর সঙ্গে তার সম্পর্ক নাই, তারপরে সমাজের অন্যান্য অংশের সঙ্গে তার সম্পর্ক নাই, তো তখন তার মধ্যে যে একটা অবদমন কাজ করে, যে দীর্ঘদিন পর্যন্ত যেই পরিস্থিতির মধ্যে থাকে, এখান থেকে তার মধ্যে এক ধরনের বিকৃতি ভিতরে তৈরি হইতে পারে।
হওয়াটা অসম্ভব না। ফলে আপনি দেখবেন যে এই আমাদের ওয়াজ ইন্ডাস্ট্রিতে যারা ওয়াজ নসিহত যারা করেন তাদের মধ্যে দেখবেন যে তারা প্রচুর ভালগার কথাবার্তা বলে, প্রচুর বিশ্রী কথাবার্তা বলেন। কাদের নিয়ে কথা বলেন? তারা বলেন মানে কর্মজীবী নারী, বিভিন্ন মিডিয়া কর্মী বা সমাজের নানান অংশের নারী, তাদের নিয়ে তারা কথা বলে যে তারা এরকম তারা এরকম। অথচ আমি আপনাকে খুব একটা ইসের কথা বলি, একটা ইন্টারেস্টিং একটা তথ্য দেই। সেটা হলো বিশ্বের বহু জায়গার মধ্যে দেখবেন যেখানে সামাজিকভাবে নারীরা প্রতিষ্ঠিত, সামাজিকভাবে, আমি পর্দার কথা বলছি না, পর্দার থেকেও তারা সামাজিকভাবে প্রতিষ্ঠিত থাকতে পারেন। আমরা আমাদের বাঙালি সমাজে একটা সময় দেখে এসেছি, আমাদের মায়েরা, আমাদের দাদিরা যেই প্রভাবশালী ছিলেন, তাদের মানে মাথায় হাত বুলিয়ে দেওয়ার মধ্য দিয়ে নির্বাচনে সে জিতে যেত, চেয়ারম্যান ইলেকশন হইতো, যে আম্মাজি বলে দিছেন, আম্মাজির দোয়া তার সাথে আছে। এই ঘটনা আমাদের বাংলাদেশে ঘটেছে একটা সময়। আমি বলছিলাম যে সামাজিকভাবে নারীরা যেখানে যেখানে প্রতিষ্ঠিত, আপনি দেখেন আদিবাসীদের মধ্যে, সেখানে নারীরা সামাজিকভাবে বেশি প্রতিষ্ঠিত এবং সেখানে অপরাধ প্রবণতা অনেক কম। বিশ্বে এটা প্রমাণিত। আপনি জান যে যেই সমাজের মধ্যে নারীরা সামাজিকভাবে প্রতিষ্ঠিত, নারীদের নিরাপত্তা যেখানে বেশি, সেখানে অপরাধের প্রবণতা অনেক অনেক কম। তো আমাদের এইখানে আপনি নারীকে, যারা প্রতিষ্ঠিত নারী, তাদেরকে আপনি যেইভাবে ভালগার কমেন্ট করতেছেন, যেভাবে কথাবার্তা বলছেন, সেটা এটাকে প্রমাণ করে যে আপনার সমাজের নারীরা সুস্থ নাই, আপনার সমাজের নারীদেরকে আপনি যথেষ্ট সম্মান দেন না, এবং আপনার মা বোনরা কেমন আছে সেগুলো তো নানান সময় এখন প্রকাশ পাচ্ছে না। মহিলা মাদ্রাসাগুলোর মধ্যে কি ঘটছে? আপনি কর্মজীবী নারীদের কথা বলতেছেন, এমন আপনি তো মহিলা মাদ্রাসার মধ্যে তো নারীদেরকে আপনি রেপ করছেন, আপনি কিভাবে অস্বীকার করবেন? অনেকগুলো ঘটনা আমরা ঘটেছে দেখেছি না? এবং আপনি খুব মজার ব্যাপার দেখবেন যে যতগুলো মহিলা মাদ্রাসায় কেসগুলো এসেছে, মহিলা মাদ্রাসার ঘটনাগুলো, দুর্ঘটনা এসেছে, এর মেজরিটি পার্সেন্ট এটা ঘটেছে প্রধান শিক্ষকের মাধ্যমে, যিনি মোহতামিম, তার মাধ্যমে। অর্থাৎ তিনি সর্বেসর্বা, তাকে জবাবদিহির মধ্যে আনার কেউ নাই, একমাত্র অ্যাক্সেস তার হাতে। সেখানে মাদ্রাসার নীতি তিনি বানান এবং মাদ্রাসা তিনি পরিচালনা করেন, তিনি অর্থের যোগান দেন, তিনি হলেন গিয়ে আবার তাদেরকে বেতন দেন, তিনি যেটা বলবেন সেটাই নীতি। দেখবেন যে অন্যান্য শিক্ষকের সঙ্গে মেয়েরা যোগাযোগ করতে না পারলেও যিনি প্রিন্সিপাল, তার সঙ্গে তারা যোগাযোগ ঠিকই করতে পারে। তো সেখানেও তো আপনি নারীকে যথেষ্ট সম্মান দিচ্ছেন না। সেটা কি প্রমাণিত হয় যে আপনি নারীকে ওখানে যথেষ্ট সম্মান দিয়েছেন? মহিলা মাদ্রাসার শিক্ষিকাদের বেতন সেটা কি পুরুষ মাদ্রাসার শিক্ষিকাদের থেকে কম না বেশি? কেন কম? আপনি তো তাদেরকে সম্মানের জায়গায় রাখতে চেয়েছেন, আপনি তাদের দ্বারা বেশি পরিশ্রম করাচ্ছেন, এবং আপনি এতই কম, হ্যাঁ, এবং আপনি ধর্মীয় জায়গা থেকে আপনি ন্যায় বিচার চান নাকি চান না? অবশ্যই চাই। তো আপনি চান যে আপনার নারীরা আর্থিকভাবে স্বাবলম্বী হোক, তারা প্রতিষ্ঠিত থাকুক, আপনি এগুলো কিচ্ছুই আপনি আসলে চান না। আপনি চান নারীরা শুধুমাত্র আপনার জায়গা থেকে দাস হয়ে থাকুক। এই সমাজের মধ্যে অপরাধ প্রবণতা বাড়বেই, এটা এখনকার সময়ে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। ফলে এই জায়গাগুলোকে আপনার আলাদা আলাদাভাবে অ্যাড্রেস করতে হবে। অ্যাড্রেস না করলে আমার ধারণা যে এই সমস্যার সমাধান হবে না। এইগুলো সোশ্যাল মিডিয়ায় বাড়বে, আপনি কখনো ফেসবুকে, কখনো ইনস্টায়, কখনো আপনি টিকটকে এগুলো দেখবেন, এবং এগুলো এক ধরনের বিস্ফোরণ ঘটতেই থাকবে। অনেক অভিভাবক এখনো মনে করেন যে শিক্ষকদের কাছে তার সন্তানকে দিয়েছেন, তার মানে তার দায়িত্ব শেষ। যেরকম আগের সময়ে বলা হতো যে হুজুর, এই সন্তান আমার, কিন্তু তার হাড্ডি আমার, বাকি সব আপনার, আপনি ওরে পারলে মেরে যা খুশি করতে পারবেন। তো এখনো এই মানসিকতা এখনো রয়ে গেছে। তো এই মানসিকতাও কি এই সব কারণের জন্য দায়ী কিনা? একটা এখানে দেখেন, দায়ী কিনা তার আগে প্রশ্ন হলো অভিভাবকরা কি করতে পারেন। আপনি এই যে কথাটা বললেন, এটা আমি ধরে নিচ্ছি যে আমাদের সমাজে নিরুপায় হয়ে অভিভাবকরা করছেন। আপনি এটা যে শুধুমাত্র মাদ্রাসায় হচ্ছে তা না, এই একই ঘটনা স্কুলেও, এবং যারা বিভিন্ন স্কুলের যারা শিক্ষক, তাদের কাছ থেকেও শুনবেন যে একই ধরনের অভিযোগ, যে আমরা তো, আমাদের এখানে তো আসে, কিন্তু আমরা তো পড়ায় দেই, বাকি আদব কেতা শিক্ষা দেওয়া, বা বেশিরভাগ সময় তো আপনাদের শিক্ষার্থীরা তো আপনাদের বাসাতেই থাকেন। ফলে তাদেরকে আপনারা একটু ভালো পরিবেশ দেবেন, তাদের হাতে যেন খুব বেশি ডিভাইস না থাকে, মোবাইল না থাকে, বা তাদের খুব বেশি ইউটিউবের মধ্যে তারা যেন এডিক্টেড হয়ে না যায়, সেগুলো তারা কিন্তু বলে দেন। তো এই সংকটটা শুধু মাদ্রাসাকে আলাদাভাবে চিহ্নিত করা মুশকিল। অভিভাবকরা, এটা স্কুলের মধ্যেও এটা বরাবর সবসময় ছিল যে শিক্ষক মেরেছেন বা শিক্ষক গুরু, তো উনি মারলে সেই জায়গাটা মানে আপনার জাহান্নামে যাবে না, কিংবা সেটা পবিত্র, এই ব্যাপারগুলো ছিল। আর আরেকটা মাদ্রাসার জায়গা থেকে যদি আপনি আলাদাভাবে বলেন,
তাহলে আমি তো, আমার তো 2টা ছেলে আছে, মানে আমি নিজেও এইগুলোর কারণে না, আমি নিজেও আসলে কোথায় আমার ছেলেকে পড়াবো এগুলো নিয়ে আমি ভীত। আমি কি তুলনামূলক ভাবে যদি বলি যে আমি কি আমার চোখের সামনে স্কুলগুলোকে আমি দেখছি কোথায় যাচ্ছে। অনেক স্কুল বাংলাদেশে ভালো করছে, সত্য সত্য অনেক স্কুলের ব্যাপারে আমরা শুনছি খুব দুর্দান্ত রেজাল্ট শুধু করছে তা না, ভালো ছেলে হয়ে উঠছে, তারা আবার পরবর্তীতে বড় বড় আন্দোলনের সময় তারা সামনের সারিতে আসছে এবং বাংলাদেশকে তারা লিড দিচ্ছে, রাইট। কিন্তু আধুনিক সময়ের অনেক স্কুলের মধ্যে আমি দেখছি যে শিশুদের মধ্যে যেই নানান ধরনের পর্ন এডিকশনের একটা ব্যাপার আমরা দেখছি, সেগুলো ঘটছে এবং বেয়াদবির যে একটা মাত্রা আমরা দেখছি। তো সেই তুলনায় আমি দেখছি তুলনামূলক মাদ্রাসার অবস্থা অনেক ভালো। আমি যখন আমার ছেলেকে দেব, আমার তখন একটা নিক্তি দিয়ে মাপতে হয় যে আমি আমার ছেলেকে কতটুকু নৈতিক শিক্ষা দেব এবং কতটুকু তার জন্য দক্ষতার শিক্ষা দিতে হবে। এখন দক্ষতা বা সমাজের সে এমন একটা মেইন স্ট্রিম একটা শিক্ষা পাবে, সেইটা দিতে গিয়ে আমি আমার ছেলেকে আবার নষ্ট করে ফেলছি কিনা, আমি আমার ছেলেকে হারায় ফেলতেছি কিনা, সেই ভয় তো আমার মধ্যে কাজ করে। তো আমি কোনটাকে কনসিডার করব আর কোনটাকে আমি রাখবো, সেটা নিয়ে আমি নিজেই তো বিভ্রান্ত হয়ে যাই। এই যে এই ব্যাপারটা, এটাকে জাতীয়ভাবে অ্যাড্রেস করতে হবে। এটাকে আপনি শুধু মাদ্রাসা কিংবা স্কুল এইভাবে আলাদা আনাটা খুব কঠিন। অভিভাবকদের এটা তো সত্য যে তাদের সচেতনতা থাকতে হবে এবং অভিভাবকদের মধ্যে এখন অনেকেই সচেতন। আপনি অনলাইনে অনেক সময় ক্লাস হয়, অভিভাবকরা অনলাইন মোবাইল দিয়ে যান এবং পরবর্তীতে দেখা যায় যে আপনার শিক্ষার্থী যিনি আছেন তিনি আবার মোবাইলে নানান জায়গায় তিনি ঢোকেন, তো নিয়ন্ত্রণ করা মুশকিল হয়। আমি আমার ছেলে 2টাকে আমি তাদেরকে বললাম যে ডিভাইস টোটালি না, বাদ দিয়ে দিলাম। তো ও বলে যে ও আর বন্ধুদের কাছে যাচ্ছে এবং তারা মোবাইল দেখুন, তারা বলে যে মোবাইল তুমি দেখো না বা আমাদেরকে না করে। তো তারা আরো ওকে উস্কানি দেয়, বলে তুই না দেখলে না দেখিস, আমাদেরকে না করিস। ওর বন্ধুরা যখন দেখবে, পাশাপাশি বসে দেখবে, তখন তো এই ব্যাপারগুলো হয়। এবং ও আমার বাসাতে, যেহেতু আমি ওকে ডিভাইস হাতে দিতে দেই না, তো এখন ও বন্ধুদের বাসায় গিয়ে দেখে, হ্যাঁ, সেখানে ও সুযোগ পায়। তো এই যে সংকটগুলো আমরা যেটা বলি যে শিক্ষকদের কাছে তাদের আদব শেখানোর জন্য যে সংকটের আপনার প্রশ্ন তুলছেন, এই সংকট মাদ্রাসায় যেমন আছে, স্কুলেও তেমন করে আছে। বরঞ্চ অভিভাবকরা আমরা বলবো এক ধরনের দায় এড়াইতে চান। আমার কাছে এখনো পরিমাণে এটা মনে হয় যে শিক্ষকরা একটু বললে হয়তো শুনবে, কিন্তু শিক্ষকরা তো ওখানে চাকরি করেন। আপনি শিক্ষকদেরকেও এত প্রেশারের মধ্যে রাখছেন বা আমরাও রাখতেছি যে আপনি তাকে পিটাইতে পারবেন না, আপনি তাকে ওইভাবে জোরে ধমক দেবেন না, আপনি তাকে কর্পোরাল পানিশমেন্ট দেবেন না, এগুলো সব আমরা বলে দিচ্ছি। আবার আমরা তাকে বলতেছি আপনি আদব কায়দা শেখাবেন, আবার তাকে আবার বেতন দিচ্ছি এত অল্প। শিক্ষকদের তো বেতন বাংলাদেশে ওইরকম আহামরি কিছু না, তাই না? মাদ্রাসার তো অনেক কম, আবার অন্যান্য প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর মধ্যেও খুব বেশি ভালো না। তো সে তো চাকরি করছে, সে একেবারে নৈতিক মানে শিক্ষা গুরু হয়ে উঠতেছে, এরকম এখন হয় নাকি? আচ্ছা, তো এই জায়গায় আমার প্রশ্ন অনেকটা এরকম যে শিক্ষকদের যে এই যে কম বেতনে চাকরি করার যে জায়গাটা, তো এই জায়গাটাও কি নৈতিক অবক্ষয়ের একটা কারণ মনে করেন? সেটা তো অবশ্যই। শিক্ষকরা যখন কম বেতনের চাকরি করবে, তখন তার মধ্যে 2টার একটা হবে, আইদার সে আরো অন্যান্য কাজের মধ্যে মনোযোগ দিবে, তার কারণে তার শিক্ষকতার জায়গাটা তার কাছে কম গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আর দ্বিতীয় নম্বর হলো, যদি সে অন্য কোনো কাজের মধ্যে জড়িত না হয়, তাহলে তার কাছে বিপুল সময় থাকবে, অনেক সময় থাকবে। কারণ সে মনে করছে আমাকে বেতন দেওয়া হচ্ছে 10,000, আমি এর থেকে বেশি কাজ কেন করবো? আপনি তো এর থেকে বেশি আমাকে স্যালারি দেন না, আপনি আমার থেকে কেন বেশি এক্সপেক্ট করেন? তো তার হাতে অনেক সময় থাকবে। তো সময় যখন তার কাছে থাকবে, তখন তো তাকে শয়তান গুতাবে, তাকে নানানভাবে এই অপকর্মের মধ্যে সে তো অংশগ্রহণ তখন করবে। একটা ছেলে যে হচ্ছে 20 বছর আগে মাদ্রাসা ছেড়ে আসছে, তার জায়গা থেকে বলি যে একটা ছেলে যে মাদ্রাসার নিপীড়ন নির্যাতন এইগুলো দেখে এসছে, এগুলো সহ্য করে আসছে, তার মনে কি গভীর জায়গায় দাগ কেটে যায় না? এবং আলেমদের প্রতি তার একটা বিদ্বেষী মনোভাব তৈরি কি হয় না? হ্যাঁ, এটা সত্য। এবং এই ছদ্মবেশী শিকারী নামে এক ধরনের পাপিরেটর আমরা এখানে দেখছি, বা প্রিডেটর যেটাকে বলে আর কি, এরকম তো আমরা এখানে দেখি। এবং এটা শুধুমাত্র নিপীড়নের কারণে হয় তা না, এটা মাদ্রাসায় এই কথাটা স্বীকার করে নেওয়াটা ভালো। আমি বলি, আবার অন্য একজন বলুক, প্রশ্নটা ওরকম না। সেটা মাদ্রাসায় শুধু যে যৌন নিপীড়ন হয় তা না, মাদ্রাসায় কিন্তু এক ধরনের মানে যেটাকে আমরা বলি যে গে বা কিংবা আমরা যদি বলি যে এলজি টাইপের যে ব্যাপারগুলো, সেগুলো কিন্তু মাদ্রাসায় ঘটে। তো এই যে মানে মানে কি বলে এটাকে, মিউচুয়াল যেই সেক্সুয়াল যেই কালচার, এটা মাদ্রাসার মধ্যে অনেকদিন ধরে আছে।
এটাকে একেবারে সাংস্কৃতিক জায়গা থেকে না হইলেও আমরা বলবো যে এই চর্চাটা কিংবা এই কারো কারো মধ্যে এই বীজ আছে। এবং এই বীজ যখন একজন মানুষের মধ্যে যাবে এবং তার মধ্য দিয়ে এগুলো এক ধরনের সংক্রামক রোগের মতো, এগুলো অন্য অনেকের মধ্যে এগুলো ছড়াইতে পারে। আবার যে একবার সেগুলো এরকমভাবে হয়ে গেছে, তার যতদিন পর্যন্ত তার ভালো পুনর্বাসন না হবে, পুনর্বাসন মানে হলো তাকে রিহাবের মধ্যে নিয়ে তাকে যদি যতক্ষণ পর্যন্ত তাকে পরিষ্কার করা না হবে, তাকে না ধোয়া হবে, এটা তো এক ধরনের এডিকশনের মতো করে হয়ে যায়, এক ধরনের মাদকের মতো করে তার মধ্যে এক ধরনের বিকৃতি ঢুকে যায়। তো যতদিন পর্যন্ত তাকে পরিচ্ছন্ন করা না হবে, অতদিন পর্যন্ত তার মাধ্যমে অন্য অনেক মানুষ তারা সংক্রামিত তারা হতে পারে। তো আবার নিপীড়নের যে ব্যাপারটা বললেন, সেটাও এই কথাটা সত্য যে নিপীড়নের মধ্য দিয়ে যেই ছেলেগুলো যাচ্ছে, এটা আজকে না, এটা আপনি 1000 বছর আগেরও অনেক অনেক ঘটনা আপনি দেখবেন যে অনেক বড় বড় মানুষের মাধ্যমে যেই সব মেয়ে কিংবা ছেলে শিশু যারা নিপীড়িত তারা হয়েছেন, তাদের মধ্যে মাদ্রাসার প্রতি একটা অশ্রদ্ধা এটা কাজ করতে পারে এবং দীর্ঘদিন পর্যন্ত তাদের মনের মধ্যে একটা টেবুর মতো এটা এমনভাবে দাগ কেটে যেতে পারে যে এরপরে তার ওখান থেকে বের হওয়া কষ্ট। তাকে যতদিন পর্যন্ত এটা পুনর্বাসন করা না হবে, রিহাবে দেওয়া না হবে, অদিন পর্যন্ত এখান থেকে তার জন্য বের হওয়া মুশকিল। সে একটা সাইকোলজিক্যাল একটা ট্রমার মধ্যে দিয়ে এসে যাবে। তো এই ট্রমাটাইজ হয়ে যাওয়া যে ছেলেগুলো, এদের নিয়ে মাদ্রাসার কোনো ভাবনা আছে কিনা আমার জানা নাই। এরকম ছেলেগুলো কারা আছেন, তাদের জন্য চিকিৎসকদের শরণাপন্ন হওয়া, তাদের জন্য একটা গাইডলাইনের ব্যবস্থা করা। মাস 2 সম্ভবত আগে বা মাসখানিক এর একটু কম বেশি হবে, সম্ভবত রামিসার ঘটনা যে সময়কার তার একটু আগে পরে। তো একই সময় হচ্ছে বনশ্রীতে একটা ঘটনা ঘটে মাদ্রাসার একটা টিচারের। তো পরবর্তীতে মাদ্রাসার একটা শিক্ষক ছাত্র হিফজখানায় পড়তেছে, তার বয়স অ্যারাউন্ড 20-এর আশপাশে বা 16-20 এরকম এর আশপাশে হবে। তো সে ঘটনা ঘটানোর পরে মাদ্রাসার তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে মানে ওই মাদ্রাসার মুহতামিমকে সাধারণ আলিম সমাজের পক্ষ থেকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কি কারণ, কি ঘটনা, এই ঘটনা ঘটার কারণ কি। ইভেন তার আগে কয়েকবার এই ঘটনা ঘটানোর রেকর্ড ছিল। তো এই ছেলেটাকে বারবার প্রশ্রয় দেওয়ার কারণে তো এই ঘটনাটা ঘটলো। ইভেন তাকে বিচার করা হয়নি পর্যাপ্ত, পরবর্তীতে এখন পুলিশ এসে তাকে ধরে নিয়ে যাচ্ছে, ঘটনা তো এই পর্যায়ে ঘটলো। তো এই ঘটনা রিপিটেডলি ঘটার কারণই তো মূলত হচ্ছে বিচার না করা এবং বিচার না হওয়া, এটা যেমন আছে এমনি একইভাবে আমার কাছে মনে হয় যে তাদের যথেষ্ট চিকিৎসার ব্যবস্থাও করা হয় না। ইভেন আরেকটা জায়গা আছে যে হচ্ছে এই যে ধরেন ছোট ছাত্র আর বড় ছাত্রের যে জায়গাটা, এই জায়গায় হচ্ছে বড় ছাত্রদেরকে প্রতিষ্ঠান রাখে এই কারণে যে দেখা গেছে মাদ্রাসার খড়ি উঠাতে হবে অথবা হচ্ছে ভারী ভারী কাজগুলো করানোর জন্য ছোট ছাত্র অসামর্থ্য। এই জায়গায় তারা হচ্ছে আপনার কর্মজীবী কোনো কর্মচারীকে না রেখে বরঞ্চ বড় ছাত্রদের দিয়ে করায়, তুলনামূলক মুহতামিমের খরচ বাঁচে। এই জায়গা থেকেই মূলত বড় ছাত্রদের রাখে এবং ওই মুহতামিমও এটা স্বীকার করেন। তো এইটা রাখলে তো বড় ছোট যখন আপনি সংমিশ্রণ রাখছেন তখন তো এই অপরাধ প্রবণতার জায়গা তৈরি হয়ে যাচ্ছে এবং সেটা তো হওয়ারই কথা। আমার এটা একটা আর্থিক একটা কারণ, এটা তো আসলে অর্থনৈতিক রাজনৈতিক কারণ। তো মাদ্রাসার যদি সামর্থ্য কম থাকে তো তাহলে সে মাদ্রাসা কেন দিচ্ছে, সেটা একটা বড় প্রশ্ন। আমি আপনাকে এইটা বলতে পারি যে মাদ্রাসায় যেই দুর্ঘটনাগুলোর কথা আমরা শুনছি, সেগুলোকে যদি আপনি মোটা দাগে আইডেন্টিফাই করেন, একেবারে গোষ্ঠী হিসাবে বা চিহ্নিত করেন এইভাবে, তাহলে আমি বলবো এগুলোর বেশি ঘটনা ঘটছে শিশুদের মাধ্যমে। শিশুদের মাধ্যমে মানে শিশুরা হচ্ছে এটার ভিকটিম। হ্যাঁ, ভিকটিম। এক। দ্বিতীয় নম্বর হলো এইটার বেশিরভাগ ঘটনাগুলো ঘটছে প্রাইভেট মাদ্রাসায়। আমরা এখন তো প্রাইভেট নামে আরেকটা মাদ্রাসা আর এখন আমার দিকে ঠিক না একটা ট্যাগ আমরা দেখি এখন যে এমনিতেই তো কমি মাদ্রাসা তো আসলে প্রাইভেটই, মানে তারপর আরো প্রাইভেট। ওই অর্থে যে একটা কওমি মাদ্রাসার আমরা এতদিন পর্যন্ত জানতাম যেটা সামাজিকভাবে প্রতিষ্ঠিত এবং সেখানে জনসমাজের সবার অংশগ্রহণ সেখানে আছে, সেখানে আয় ব্যয়ের হিসাব এটা জনগণের কাছে যায় এরকম। আর এখন আমরা অন্য এক ধরনের মাদ্রাসা আমরা দেখছি, যে মাদ্রাসাগুলো হলো একক ব্যয়, একক ইনভেস্টমেন্ট, অথবা বন্ধু 2-3 জন মিলে একটা কোম্পানির মতো করে সে একটা মাদ্রাসা সে করছে এবং আয় ব্যয় তার নিজেদের মধ্যে বন্টিত হয় এইভাবে। তো আমি দেখলাম আমার ব্যক্তিগত যেই মানে গবেষণায় কিংবা আমি বলবো আমি যতটুকু ঘাটাঘাটি করেছি তাতে দেখেছি বেশিরভাগ ঘটনাগুলো ঘটছে এরকম প্রাইভেট মাদ্রাসায়, মহিলা মাদ্রাসা, প্রাইভেট মাদ্রাসা, এগুলোর মধ্যে এগুলো বেশি ঘটনা ঘটে। আর একটা ঘটে হলো শিশুদের সঙ্গে এগুলোর ঘটনাটা বেশি ঘটে। তো ওই যে আমরা প্রথম যে কথাটা বললাম যে খালোয়াতের একটা কথা,
ওইটা যেমনিভাবে শিক্ষকদের সঙ্গে থাকতে হবে, যে শিক্ষকরা নির্জনে বা একান্তে, বা কোনো শিক্ষক যদি কোনো ছাত্রকে ডাকে, শিশু ছাত্রকে, তাহলে অবশ্যই একজন যাবে না, দুইজন বা একাধিক ছেলে তার কাছে যাবে। একইভাবে এই কাজটা আপনাকে করতে হবে বড় ছাত্রদের বেলায়। বড় ছাত্ররাও যদি এরকম শিশুদেরকে ডাকে, তাহলেও শিশুরা একা যাবে না, একাধিক মানুষ মিলে যাবে। এই একটা ব্যাপার হইতে পারে। আর একটা ব্যাপার হলো, এটা একদম ক্লিয়ারলি আমি এই প্রস্তাবনাটা সবসময় সমাধানের জন্য যারা বলে তাদেরকে আমি এই কথাটা বলে আসি, সেটা হলো শিশুদের আবাসিক মাদ্রাসা বন্ধ করতে হবে। শিশুদের জন্য আবাসিক না, শিক্ষার শিশুদের জন্য আবাসিক ব্যবস্থাপনাটা এটা হলো বিশেষ ব্যবস্থা, বিশেষায়িত শিক্ষার ব্যবস্থা। আপনি দেখবেন রেসিডেন্সিয়াল যেসব ব্যবস্থাগুলো রাখে, যেটাকে আমরা বলি যে রেসিডেন্সিয়াল যে স্কুলগুলো আপনি দেখবেন ভারতে আছে, বাংলাদেশেও কোথাও কোথাও আছে বিশেষ বিশেষ, সেগুলো হলো বিশেষ ধরনের শিক্ষার্থীদের জন্য। তারা হইতে পারে ফিজিক্যালি তারা চ্যালেঞ্জ, তারা হতে পারে যে প্রতিবন্ধী, মানে আমরা যাদেরকে বলি, কিংবা হইতে পারে যে মানসিকভাবে সে খুবই মানে হাইপার অ্যাক্টিভ, অস্থির চঞ্চল যেই ছেলেগুলো আছে তাদের জন্য। তো এটা তাদের জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের জন্য আবাসিক শিক্ষার ব্যবস্থা তিনি রাখেন নাই। আমার যতটুকু মনে পড়ে একটা হাদিস এমন আছে, বেশ করে আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা সাহেব, তার একটা বই আছে আর রসুলুল মুআল্লিম, ওটার মধ্যে তিনি একটা ঘটনা লিখছেন যে আল্লাহ রসুলের কাছে অনেক সময় অনেক দূর দূরান্ত থেকে যারা শিখতে আসতো, তাদের মধ্যে একবার কিশোরও এসেছেন, কিশোর অল্প বয়সী একটা ছেলে এসেছে। তো যাদেরকে কিশোর বলা হয় তারা বাংলাদেশের সঙ্গ অনুপাতে সে শিশু। তো তিনি এসেছেন এবং আল্লাহ রসুল তাকে সর্বোচ্চ 20 দিন রেখেছেন, মানে তাদের যেই মাদ্রাসার যে ব্যবস্থাপনা ছিল, যে সুফা বা যেখানের মধ্যে, সেখানে সর্বোচ্চ সে 20 দিন ছিল। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলেছেন যে তার মা তার বিরহে ব্যথা পাচ্ছে, কষ্ট পাচ্ছে, শিশুটা এতদিন তার মাকে ছেড়ে থাকতে পারবে না, ফলে তাকে তার মার কাছে ফিরিয়ে দাও। মনে আছে যে যখন হচ্ছে আমার মা প্রথমে আমাকে মাদ্রাসায় দেয়, তো এই সময়টা হচ্ছে আমার বয়স তখন অ্যারাউন্ড 9-10 বছর। তো হিফজখানে আমার মা আমাকে মাদ্রাসায় দিয়ে পুরাটা পথ, তার স্মৃতিচারণ সে সবসময় এটা বলেন যে পুরাটা পথ সে চোখে আর কিছু দেখেন নাই, কান্না করতে করতে টানা 1 সপ্তাহ ধরে কান্না করছেন। তো এটা হচ্ছে ইভেন আমাদের মায়ের প্রতিষ্ঠানের কারণে, প্রতিষ্ঠানে আবাসিক থাকার কারণে লম্বা সময় আমাদের সাথে পরিবারের একটা দূরত্ব তৈরি হয়ে যায়, এবং এটা আমাদের পরবর্তী জীবনে এসে ইম্প্যাক্ট পড়ে। এইভাবে ইম্প্যাক্ট পড়ে, দেখা গেছে আমরা মা বাবাকে ওইভাবে তারা যেভাবে আমাদেরকে লালন পালন করেছে আমরা তাদেরকে ওইভাবে ওন করতে পারি না, আমরা তাদের প্রতি ওই মমতাটা অনুভব করি না যারা তারা আমাদের প্রতি যেটা করেন। এটার তারা তো আমাদেরকে পালন করছেন, তারা তো জানেন, তাদের স্ট্রাগলটা তাদের কাছে স্পষ্ট, কিন্তু আমরা তাদের ওই স্ট্রাগলটা দেখি নাই। তাদের ওই যে স্ট্রাগল, ইভেন আমাদের চলার জন্য যে খরচপাতি তারাই দিয়েছেন এবং সেটার জন্য তাদের সংগ্রাম করতে হয়েছেন, কিন্তু ওই স্ট্রাগলটা আমাদের সামনে নাই। যার কারণে আমাদের সাথে পরিবারের দূরত্ব তৈরি হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের কথাটা বলছেন, পরিবারের সাথে দূরত্ব তৈরি হচ্ছে, কিন্তু আমরা ওই পরিবারের দূরত্বের কারণটা বুঝতে পারছি না এবং আমরা ওইটা অ্যাড্রেসও করতে পারি না। এবং এগুলো আমাদের পারিবারিক জীবনেও প্রভাব পড়ে। আমরা আমার আব্বা আম্মাকে যদি পারিবারিক জীবনে আর একটু ভালোভাবে দেখতাম, আমি হয়তো আমার পরিবারকে আরো ভালোভাবে পরিচালনা করতে পারতাম। এবং এইটা ওয়ার্ল্ড ওয়াইড এই ব্যাপারগুলো ঘটছে যে আবাসিক ব্যবস্থাপনা হলো উচ্চ শিক্ষার জন্য, আবাসিক ব্যবস্থাপনা শিশুদের জন্য না। কোথাও এটা নাই। কোনো শিক্ষা ব্যবস্থা আপনি দেখবেন একেবারে বিশেষায়িত, যেটাকে আমি বারবার বললাম, বিশেষায়িত শিক্ষা ব্যবস্থা যদি না হয়, এখন আপনি কি এটা বলতে পারেন যে একটা শিক্ষাধারার সঙ্গে সম্পৃক্ত মানুষের সংখ্যা 80 লাখ, বা এখন টোটালি যেটা বলা হয় আর কি এত, সেই পুরো শিক্ষা ধারাটাই হবে আবাসিক এবং সেখানে শিশুরা থাকবে? এবং আপনার কি মনে হয় যে প্রত্যেকটা হেফজখানার শিক্ষার্থী যাদের বয়স মানে 6, 7, 8 থেকে 12, হ্যাঁ এরকম প্রত্যেকটা শিক্ষার্থী হলে এরকম বিশেষায়িত শিক্ষার জন্য সে প্রস্তুত? আপনি তো চয়েস মানে ওই শিক্ষার্থী তো তার শিক্ষককে চয়েস করে না, চয়েস করেছে তার আব্বা আম্মা, তাকে আপনি ওই শিক্ষার মধ্যে ঠেলে দিয়েছেন। এবং আই ক্যান চ্যালেঞ্জ, আমি এটাকে একেবারে পরিষ্কারভাবে বলতে চাই যে যদি একটা ছেলে দাওরার পরে, মানে যেটা কওমি মাদ্রাসা যেটা তাকমিল কিংবা দাওরায়ে হাদিসের পরে তার সামনে কি মানে পরিস্থিতি, সামাজিক কি সংকট তার সামনে আসে, এইটা যদি হেফজখানা থাকতে ওই মক্তবের এই শিক্ষার্থী যদি তখন বুঝতো, তাহলে কয়জন পড়তো? কতজন পড়তো? মানে আপনারা একটু কেউ না কেউ এটা জরিপ করা উচিত। আমার হিসাবে এটা 10% হইতো, এবং 10% এনাফ ছিল। কিন্তু আমি আপনাকে আরো একটা জায়গা ধরেন আমরা যাদের সঙ্গে একসাথে হেফজখানায় পড়ছি কিংবা মক্তবে পড়ছি, আমি ধরে নিলাম যে আমার হেফজখানায় আমার সঙ্গী ছিল 30 জন, তাদের মধ্যে দাওরা পর্যন্ত কয়জন আসছে?
আপনি যার সঙ্গে প্রথম ক্লাসে পড়ছেন, উর্দুখানায় পড়ছেন, ধরে নিলাম সেখানে হয়তো 30 জন, তার মধ্যে দাওরা পর্যন্ত কতজন আসছেন? আমার হেফজখানার সাথীদের আমি কাউকে দাওরাই পাইনি। ওকে, তো যদি তারপর আমি দেখলাম যে আমাদের 2-3 জন হয় বা এরকম আর কি, বা 5 জন হয়তো হয়ে গেছে। এই যে ছেলেগুলো ঝরে যাচ্ছে, তারা কোথায় যাচ্ছে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। আপনার তাদের জন্য কোনো এক্সিট রুট মাদ্রাসায় তো নাই। সে সমাজের সঙ্গে পরবর্তীতে যেই মানে আপনার লেনদেনটা করবে, তাদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক বোঝাপড়া করবে, সেখানের মধ্যে দুটোর একটা তাকে হইতে হবে। আইদার ওই সমাজের মতো করে তাকে লেবাস পোশাক সব চেঞ্জ করে তাদের মতো করে হয়ে যেতে হবে, অথবা আপনি লেবাস পোশাক এইভাবে রেখে মাদ্রাসার বদনাম আরো বাড়াইতে হবে। সেই জায়গায়, কারণ আপনি তো পড়াশোনাও করেন নাই, আপনার ওই রকম যোগ্যতাও নাই, না আপনাকে লোকজন জানে আপনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, এইটা তো ঘটবে এবং এটা ঘটার ছিল। হ্যাঁ, ঘটার ছিল। তো এক্সিট রুটটা নাই, এটা একটা বড় ব্যাপার, এবং এটা নিয়েও মাদ্রাসাওয়ালাদের তাদের ভাবা উচিত। দুইটা জায়গায় হলো গিয়ে বড় মাপের গ্যাপ। একটা হলো যে আপনার জব সেক্টর, উচ্চ শিক্ষা, এই দুইটা জায়গায় একটা শিক্ষা ধারা থেকে বের হয়ে আসার পরে যেটা লাগে, এই দুইটা জায়গায় মাদ্রাসার কমিউনিকেশন টোটালি গ্যাপ। উচ্চশিক্ষারও ব্যবস্থাপনা নাই এখানে, এবং একই সঙ্গে সে জব সেক্টর, তার সামনে কিছুই নেই। তার সামনে যে জব সেক্টর বলা হয়, এটা বেসিক্যালি জবই না, এটা সে নিজেও স্বীকার করে এটা জব না। যে মসজিদ এবং মাদ্রাসায় যে চাকরি, তার কাছে হইলে এটা খেদমত, এটা জব না। এটা চাকরি না, এটা সার্ভিস, স্বাভাবিক সার্ভিস। তো এই সার্ভিস থেকে তো আপনি মানে চক্রাকারে প্রত্যেকটাই আপনি নানান ধরনের সুযোগ দিচ্ছেন। আপনি যেহেতু বলছেন খেদমত, তাহলে খেদমতের জন্য আপনাকে বেতন দেবে কি দেবে না সেটা জন্য আপনি নেগোসিয়েশন করতে পারবেন না, কারণ আপনি তো আল্লাহ রাসূলের জন্য করছেন, আল্লাহর জন্য করছেন কি করছেন সেটা একটা বড় প্রশ্ন। আবার একই রকম আপনাকে যে বেতন দিবে, সেও আপনাকে এইভাবে আটকাইতে পারে যে আপনি এত বেশি বেতন কেন চান, আপনি তো দিনের জন্য পড়াচ্ছেন। আবার একইভাবে এই ছেলেগুলো এমনভাবে অদক্ষ হয়ে উঠছে যে সে এইটার পাশাপাশি কিছু করবে সেটাও সে করতে পারছে না। এই যে চক্রাকারে একটা সংকট এখানে তৈরি হয়ে আছে, এই সংকট নিয়ে তো আপনাদের যারা মানে আমরা যাদেরকে মুরব্বী বলি, স্থানীয় বা নেতৃস্থানীয়, তারা তো এটা ভাবে নাই। ফলে সংকট সমাধানের জন্য কি করব বা না করব, এটার জন্য আর কারো কাছে আসলে বসে থাকার এখন সময় না। তাদের প্রত্যেকে যারা আছেন, তাদের সম্মান, তাদের বুঝ ব্যবস্থা, এগুলোকে মানে রেসপেক্ট রেখেই কাজ যেটা করার সেটা আগায় যেতে হবে। আর্থিক একটা সংকট অনেক বেশি। আপনি একটা সমাবেশ করছেন বিরাট ধরনের, সেখানে আপনি 1 কোটি টাকা খরচ করছেন, কিন্তু আপনি একটা মাদ্রাসা প্রতিষ্ঠার সময় আপনি 1 কোটি টাকা ইনভেস্ট করছেন না। মাদ্রাসার ভেতরের যেই ঘটনাগুলা, ধরেন ছোটখাটো ঘটনা হলে এটা বাহিরে প্রকাশ করতে নিরুৎসাহিত করা হয় মাদ্রাসার কর্তৃপক্ষ থেকে শুরু করে সমস্ত জায়গায়। তো এই নিরুৎসাহিত করা হয় কেন, এবং এটার কারণে কি অপরাধ প্রবণতাটা আরো বাড়ে না? হ্যাঁ, সেটা তো সত্য কথা, কিন্তু তারা নিরুৎসাহিত না করে কি করবে, সেটা আরো একটা বড় প্রশ্ন। আপনি বলছিলেন যে রামিজ স্যার ঘটনার কথা। রামিজ স্যার ঘটনা যেদিন ঘটে, একই দিন বনশ্রীতে একটা মাদ্রাসাও এই ঘটনা ঘটে, একই দিন। মানে ঘটনাটা একই দিন ঘটছে কিনা সেইটা ঠিক আমি বলতে পারবো না, কিন্তু একই দিন মিডিয়ায় প্রকাশিত হয়েছে। তো রামিজ স্যার ঘটনায় কিন্তু সেখানে প্রাইম মিনিস্টার নিজে গেছেন, তাদেরকে সান্ত্বনা দিয়েছেন। আর বনশ্রীতে যেই মাদ্রাসার ছেলেটার জন্য সুইসাইড করেছে, ছেলেটা আত্মহত্যা করেছে, এবং তার পায়ুপথে পরবর্তীতে যৌন নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। তো সেখানেও তো শোকাতুর বাবা আছেন নাকি, সেখানেও শোকাতুর মা আছে, কিন্তু তাদের সঙ্গে তো কেউ দেখা করতে যায় নাই, এবং সেখানে বিরোধী দলের যেই নেতা যারা আছেন তারাও যান নাই। লজ্জাজনক ব্যাপার হলো, আমাদের মাদ্রাসার কর্তৃপক্ষ যারা আছেন এরকম কেউই তাকে সান্ত্বনা জানাইছেন আমার এটা জানা নাই, কিংবা আমরা দেখিনি। তো পরবর্তীতে আপনারা দেখছেন যে পুরো দেশ সবাই মিলে রামিজ স্যার এই ঘটনায় তারা ক্ষুব্ধ হয়ে উঠলো। সোশ্যাল মিডিয়া আমরা অনেক পোস্ট দেখলাম, অনেক অনলাইনে অফলাইনে মিডিয়া অনেক কলাম, টক শো, এগুলো তো আমরা দেখলাম। মাদ্রাসার ব্যাপারে শুধুমাত্র বদনামটুক ছাড়া আর কিছুই আর বাকি রইল না। রামিজ স্যার ব্যাপারে তো কেউ এই কথাটা বলে নাই যে রামিজ স্যার ঘটনার জন্য স্কুল সে পড়ছে, স্কুল ছাত্রী, মিরপুরের স্কুল ছাত্রী রামিসা ধর্ষিত, এটা কি কেউ বলেছে? কিন্তু এখানে কিন্তু বনশ্রী সে মাদ্রাসাটাকেও লোকজন চেনে, মাদ্রাসাকে বলা হয়েছে এরকম আর কি। ফলে মাদ্রাসার যারা শিক্ষক কিংবা কর্তৃপক্ষ, তারা এটাকে গোপন না করে কি করবে? তারা কি নিজেরা আরো বেশি প্রচার করবে যে আমাদের এখানে এই ঘটনা ঘটছে, আপনারা এসে দেখে যান? মানে এটা তো তাদের কাছে হওয়ারই ছিল যে আপনি সেখান থেকে কেন এটা আশা করেন যে তারা এটাকে লুকাবে না, বরঞ্চ তারা দেবে। হ্যাঁ, আমরা আমাদের জায়গা থেকে
একজন অভিভাবকের জায়গা থেকে বা সমাজের জায়গা থেকে আমরা হয়তো বলি যে আপনি সেটাকে প্রকাশ করেন এই অর্থে যেন শাস্তি নিশ্চিত হয়। সেজন্য আমাদের তো এখন সোশ্যাল মিডিয়ায় খুব ব্যাপকভাবে না আসলে সেটার এখন শাস্তি নিশ্চিত হয় না, মানে এটা তো এখন সাধারণ প্রবণতা হয়ে গেছে। তো সেই হিসেবে সেই কথাটা আমরা বলি, কিন্তু গোপন করার কারণটা শুধুমাত্র মাদ্রাসার ঘটনা হয়েছে এই কারণে না, বরঞ্চ তখন আরো একটা কারণ ওইটার সাথে জড়িত হয়। সেটা হলো মাদ্রাসায় যখন এই ধরনের ঘটনা ঘটে তখন মাদ্রাসা বন্ধ করে দেওয়ার একটা প্রশ্ন তখন সামনে আসে যে এই মাদ্রাসাটা ঠিকভাবে চলছে না, তাহলে এটাকে বন্ধ করে দেওয়া হোক। তো এরকম অপরাধ প্রবণতা অন্য অন্য জায়গার যখন হয় তখন ওইভাবে আবার আলাদাভাবে বলা হয় না যে অমুক শিক্ষক হয়েছে। ভিকারুন্নিসা স্কুলের কথা আপনার মনে আছে কিনা? সেখানে পরিমল নামের একজন লোকের শিক্ষকের কথা। তো ভিকারুন্নিসায় তো এরপরও হাজারো ছাত্র সেখানে ভর্তি হচ্ছে, ছাত্রী ভর্তি হচ্ছে, এবং সেখানে তারা ভালো রেজাল্ট করছে, মানুষ তো ভুলেই গেছে। তো এই জন্য ওই তারা কেন গোপন করে এই জায়গাটাকে নিয়ে আমি ওয়ারিড না। আমার এটা হলো গোপনীয়তা সবসময়, তাদেরকে আমি বলতে চাই যে গোপনীয়তা সবসময় ভালো না, এই কথাটা তাদের বোঝাটা ভালো। যেই গোপনীয়তা অপরাধকে উস্কে দেয়, যেই গোপনীয়তা মানুষকে আরো বেশি অপরাধীকে মানে প্রশ্রয় দেওয়ার মতো জায়গা তৈরি করে, সেই গোপনীয়তা আসলে পাপের সহায়ক হয়ে ওঠে। এই পাপটা থেকে তারা কিভাবে বিরত থাকবে এটা তাদের বোঝা উচিত সামাজিক জায়গা থেকে, এবং তাদেরকে সমান চোখে দেখা উচিত। এটা যদি হয় যে একজন মাদ্রাসা শিক্ষার্থী সে শিক্ষার্থী বটে, একজন মাদ্রাসার শিক্ষক সেও শিক্ষক, উনিও শিক্ষক, তখন মনে হয় যে তারা গোপনীয়তা প্রকাশ করতে কিংবা তাদের যে ঘটনাগুলো ঘটে সেগুলো প্রকাশ করতে আরো একটু বেশি তারা সাহস পাবে। এবং আপনি যে বললেন গোপনীয়তার কথা, গোপনীয়তা কে রক্ষা করে না? সবাই রক্ষা করে। আপনি এই নারীদের, ওটা তো মাদ্রাসার একটা ছেলে, নারীদের ব্যাপার নিয়ে সেখানে কি গোপন করে না? আমাদের সমাজের মধ্যে মানে মা কি সেটা গোপন করে না যে আমার মেয়ে সে রেপড হয়েছে, সে জানে সে অ্যাবিউজ হয়েছে, কিন্তু তারপর তো সে লুকায়, তার বাবা লুকায়, পুরো সমাজ লুকাইতে চায়, তার বংশের লোকজন বলতে চায় না, তাহলে বংশের ইজ্জত যাবে। এটা তো হচ্ছে। এই সমাজটা আমরা নিজেরা গড়ছি। এই সমাজ আমাদের, যেই সমাজের নেতৃত্বে স্থানীয় যারা, তারা তো এই সমাজ বানাইছে, তারাই সমাজ ঠিক করে না কেন? এই সংশোধনের দায়িত্ব তাদের আছে। তো সামাজিকভাবে নারী এবং শিশু তাদের যতক্ষণ প্রতিষ্ঠা না হবে, তারা যতক্ষণ পর্যন্ত নিরাপদ হয়ে না উঠবে, এবং একই সঙ্গে তাদেরকে যথেষ্ট ক্ষমতায়িত করতে হবে। আপনি দেখবেন একজন শিশু যখন আপনার ঘরে একটা শিশু আসলো, আল্লাহ তাআলা দিলেন, শিশুর ক্ষমতা বলতে আমরা কি জানি বলেন তো? শিশুর সবচেয়ে ক্ষমতা হলো তার মায়া। শিশু যখন কান্না করে তখন মা আর কিচ্ছু করতে পারে না, সবকিছু রেখে সে, শিশু জানে যে আমার একমাত্র শক্তির জায়গাটা কান্না করা, অস্ত্র। ফলে সে কি করে? সে নাসর হয় যে অমুক জিনিস আমাকে দিতে হবে, আমাকে কাঁদতে হবে, তাহলে আমার বাবা আমাকে দেবে। যত বড় হয় তার একটু করে তার শারীরিক শক্তি বাড়ে এবং তার কান্নার শক্তি একটু করে কমতে থাকে। তো এই যে শক্তির যে বিবর্তনের যে জায়গাগুলো আছে, শিশুর শক্তি কোনটা? যখন শিশু একটু একটু করে বড় হয়, তাকে অবশ্যই রাষ্ট্রের ওই জায়গাগুলোকে, কান্নার জায়গাগুলোকে রিপ্লেস করতে হবে। রিপ্লেস করে এমন একটা তাকে শক্তি দিতে হবে যে শক্তিমত্তার কারণে আপনি শিশুকে অ্যাবিউজ করতে ভয় পাবেন। আপনার শিশুর প্রতি আরো ধরনের জবাবদিহিতা, অনেক ধরনের দায়বোধ আপনার তৈরি হবে। সেরকম শক্তি শিশুর মধ্যে আপনাকে প্রডিউস করতে হবে, রিপ্লেস করতে হবে। একইভাবে নারীর মধ্যে, নারীর যদি দুর্বলতার জায়গা হয় আর্থিক, তাহলে আপনাকে নারীকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে হবে। নারীর যদি দুর্বলতার জায়গা হয় তার শারীরিকভাবে দুর্বলতা, সে নরম মানুষ, তাহলে রাষ্ট্রের কোনো আইন দিয়ে ওইটাকে রিপ্লেস করতে হবে। তারা যখন ক্ষমতায়িত হবে, তারা যখন আইনের সুরক্ষা তারা ঠিকঠাকভাবে পাবে, তখন অপরাধ প্রবণতা পারস্পরিকভাবে কমে আসবে। আপনি জানেন কিনা, শুধুমাত্র পুরুষের মাধ্যমে নারী যে অ্যাবিউজের শিকার হয় তা কিন্তু না, অনেক সময় নারীর মাধ্যমেও হয়। যখন ইমব্যালেন্স হয়, যখন ভারসাম্যহীনতা হয়, যে পুরুষ হলো এমন, আমাদের দেশে বলে যে মানে একেবারে মানে ম্যান্দা মারা পুরুষ, এরকম পুরুষদেরকে দেখবেন নারীরা টিজ করে, নারীরা নানান রকমের তারা উপহাস করে। তাকে যখন আবার রাষ্ট্র সুরক্ষা দেবে, রাষ্ট্র যখন তার পিছনে আবার থাকবে, তখন নারীরা আবার ওটা করার তখন আবার সাহস পাবে না। আপনাকে সমাজের মধ্যে এই প্রতিষ্ঠার এই জায়গাগুলোকে যদি আপনি ক্লিয়ার না করেন, কোশ্চেনের জায়গা ঠিকই থাকবে, সামাজিকভাবে এগুলোর মানে শুরু হবে না। আচ্ছা, আমরা প্রসঙ্গে আসি। ধরেন এই ধরনের ঘটনা বা মাদ্রাসার এই ধরনের ঘটনাগুলো, এই ঘটনার ক্ষেত্রে যদি হচ্ছে আপনার সমস্ত আলেমদেরকে দোষারোপ না করে মূলধারার আলেমরা যারা আছেন
তারা যদি এই মানে সংকটগুলো নিরসনে এগিয়ে আসতো, তাহলে মনে হয় না যে আরো দ্রুত এই সমস্যাগুলো ডিল করা যেত? হ্যাঁ, এটা তো সত্য, কিন্তু বিড়ালের গলায় ঘন্টা কে পরাবে? মানে আপনি তো এর আমাকে ভিতরে তো আসতে হবে, আসতে কাউকে হবে, না কাউকে তো আগে আসতে হবে, নাহলে তো মানে এবং আপনার গলায় সামাজিকভাবে যখন আপনাকে সুযোগ ঘন্টা দিতে চলে হবে। গেছে, হ্যাঁ। আপনাকে সুযোগ তো শুধুমাত্র তাকে স্পেস পাওয়া না, সুযোগ হয়েও তার পরবর্তী নিরাপত্তার ব্যাপার। আপনি বলেন এই এরশাদ শিকদার, আপনি ধরে নেন এরশাদ শিকদার, অথবা এরশাদ শিকদারের ফাঁসি হবে, হ্যাঁ, তো ফাঁসি হওয়ার সময় সাক্ষী কে দেবে? এটা একটা বড় প্রশ্ন না? আপনি এখন এই যে আওয়ামী লীগের বিচার হচ্ছে, সাক্ষী কে দেবে? ঠিক আছে, এখন এগুলো বুঝতে আপনার একটু কষ্ট হবে। আমরা যুদ্ধ অপরাধীদের বিচার সেখানে যাই, মানবতা বিরোধী বিচার সেখানে আমরা যাই। সেখানের মধ্যে যখন দেলোয়ার হোসেন সাঈদীকে আদালতে উঠানো হলো, বা অনেক অনেক যাদেরকে ভিকটিম বানায়া পরবর্তীতে অপরাধী বানায়া তাদেরকে আপনি উঠানো হয়েছে, তো তাদের তো মানে সঠিকভাবে বিচার যে হয় নাই, সঠিকভাবে বিচার হয় না এই অর্থে যে বিচারিক কাঠামোটা এটা স্বচ্ছ ছিল না। পরবর্তীতে বিচার জাস্ট বা আনজাস্ট এগুলো আমরা এদিকে না যাই, কিন্তু সেখানে তো মানুষ সাক্ষী দিতে চায় না, রাজি হয় না। কেন কেন হয় না? কারণ সাক্ষী তার নিরাপত্তার আশঙ্কায় ভুগেছে। নিরাপত্তার আশঙ্কা তার আছে কিনা? আপনি এখন ধরেন এই যে উগ্রবাদের আমরা কথা বলি, হ্যাঁ, টেরোরিজমের কথা বলি, সন্ত্রাস বা জঙ্গিদের পক্ষে সে তো মানুষ, জঙ্গিও যদি হয় সেও তো মানুষ, তার পক্ষে তো তার তো আইনি সুরক্ষা পাওয়ার অধিকার তার আছে। তার পক্ষে আইনজীবীরা যেতে চায় না কেন? সিকিউরিটির একটা ব্যাপার, সামাজিক সুরক্ষারও একটা ব্যাপার আছে। শুধুমাত্র বিষয়টা এরকম না যে তার উপর হামলা করবে, বিষয়টা এরকমও হইতে পারে যে সে সামাজিকভাবে অপদস্থ হবে এবং নানান রকমের ট্যাগিং এর শিকার হবে। এটা হয় না? তো এরকম কথাটা হলো, এই কথাটা তো আমরা সবাই মিলে অস্বীকার করছি দীর্ঘদিন ধরে। এখন বিড়ালের গলায় ঘন্টা কে পরাবে সেটা একটা বড় প্রশ্ন। আরেকটা হলো, আমি আমার বড় ভাই একজনকে প্রশ্ন করলাম যে আপনি এটা নিয়ে লেখেন, আমাদের পত্রিকা লেখেন, অন্য কোনো পত্রিকা লেখেন। সে বললেন যে আমার ঘাড়ে কয়টা মাথা আছে। আমি এর আগেও এক জায়গায় তিনি কথা বলছেন, সেখানে সবাই মিলে তাকে অপবাদ দিচ্ছেন যে আপনি এই কথা বলতে পারেন না, আমাদের মাদ্রাসায় এগুলো ঘটে না। তো কে বলবে? সবাই মিলে এটাকে, নিজেকে তো আগে স্বীকার করতে হবে। ভাই, আপনার রোগ হয়েছে, এখন আপনি যদি ডাক্তারের কাছে গিয়ে রোগ আপনি লুকান, আপনি বলবেন যে ভাই এই আমার পেটে ব্যথা করে, এটার জন্য আপনার আব্বা ধরে টরে আপনাকে পাঠাইলেন ডাক্তারের কাছে, আপনি বললেন যে ডাক্তারের কাছে গিয়ে যে আব্বা আমাকে পাঠাইছেন, আসলে আমার পেটে এটা কিছুই ব্যথা করে না, এগুলো ভুল, আপনি ভুলে যান। তো ডাক্তার আপনার কি ট্রিটমেন্ট দেবে? আপনার আব্বার কথা মতো যে সে কিছু ওষুধ দিয়ে দিবে? তা তো আর হবে না। রোগ আগে স্বীকার করতে হবে, রোগ আইডেন্টিফাই করতে হবে, যে রোগের কোথায় কোথায় উপসর্গ আছে, রোগ কিভাবে ছড়াচ্ছে, রোগ কতটুকু ক্ষতি করছে, এবং এই রোগের ফলাফল কি হবে। এই প্রত্যেকটা জায়গাকে নিজের প্রথমে প্রাথমিক তো কিছু কিছু সিমটম তো সামনে আনতে হবে। আপনাকে নিজেকে আগে মনে করতে হবে যে আমি একটা রোগী, তখন আপনি ডাক্তার কাছে যাবেন, আপনি ভালো ডাক্তার খুঁজবেন এবং আপনার চিকিৎসার ব্যাপার হবে। তো এখন অমুকে আসলে হয়তো, আলেমরা আসলে হয়তো কিনা কে জানে, আমি তো দেখি না যে কেউ এটা নিয়ে কথা বলে, কিংবা মানে তারা বলতে চায় যে ভাই রোগ তো আমাদের হয়ে গেছে, এখন আপনারা আমাদেরকে বাঁচান। বা ধরে নেন যে আমাদের কারিগরি ভাবে আমরা অদক্ষ, আমাদের এখানে অনেক ধরনের অদক্ষতা আছে, এটা হইতে পারে সাইকোলজিক্যাল, ফলে তাহলে আমাদেরকে সাইক্রিয়াটিস্টদের আমাদের সহায়তা নিতে হবে মাদ্রাসাগুলোর মধ্যে। কেন এই ঘটনাগুলো ঘটলো সেগুলো তাকে করতে হবে। যারা আর্কিটেকচারের কাজ করেন তাদের কিছু ব্যাপার আছে, তারা অনেক ব্যাপার জানেন যেগুলো আমরা জানি না। আর্কিটেকচারাল কিছু প্রভাবের ব্যাপার থাকে। আপনি যে এই রুমের মধ্যে থাকছেন না, এই রুমের একটা প্রভাব আপনার মধ্যে কাজ করবে। সেটা আপনার কংক্রিটের কারণে হইতে পারে, সেটা ছোট রুমের কারণে হইতে পারে, বড় রুমের কারণে হইতে পারে, নানান রকমের ব্যাপার হইতে পারে। আপনার শারীরিকভাবে এটার প্রভাব পড়বে। এরকম কিছু বাস্তুবিদ্যা কিংবা বাস্তু সংস্থানের কিছু ব্যাপার থাকে, যে মাদ্রাসার অবকাঠামোগুলো কিভাবে হলে এই সমস্যাগুলো একটু কমে আসবে। শারীরিকভাবে উত্তেজনার ব্যাপার হইতে পারে, দীর্ঘদিন পর্যন্ত অবদমনের ব্যাপার হইতে পারে, এগুলো তাদের কাছ থেকে পরামর্শ চাইতে হবে। পৃথিবীর বিভিন্ন দেশে সংকটগুলো যারা করেছেন, মানে যারা এই সংকটগুলোতে তারা শিকার হয়েছেন, ভারতে আছে, ইন্দোনেশিয়া আছে, পাকিস্তানে আছে, সেসব রাষ্ট্রগুলো এগুলোর সুরাহাটা কিভাবে করেছেন, সেখান থেকে আপনাদের এক্সপার্টদের সঙ্গে আপনার যোগাযোগ করতে হবে, যোগাযোগ করে সমাধানের জায়গায় যেতে হবে। তো এখন আপনি বলবেন যে আমার এখানে ঘটেই নাই, আমার এখানে হয় নাই, আপনি এগুলো আমার বিরুদ্ধে অপবাদ দিচ্ছেন, আবার নানান ধরনের রিউমার ছড়াবেন যে না অমুককে ফাঁসানো হচ্ছে, তমুককে ফাঁসানো হচ্ছে, তো অপরাধী আরো বেশি প্রশ্রয় পাবে। ওকে, যাকে ফাঁসানো হচ্ছে, রাইট, তাকে আপনার সামাজিকভাবে প্রতিষ্ঠা করতে হবে, পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আবার যাকে ফাঁসানো হয় নাই, তাকে আপনি ফাঁসানো বইলা অপরাধী হচ্ছেন, আপনি দুনিয়া এবং আখিরাতে দুই জায়গার মধ্যে আপনার যে জীবন
শেষ করছেন, সেটাকে আপনি সেই ভয় আপনার মধ্যে থাকতে হবে। আচ্ছা, একজন শিক্ষক যিনি হচ্ছেন আজকে পোস্ট দিয়েছেন আমাদের পরিচিত, তো তার পোস্টের ভিতরে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে মোটামুটি একটা হতাশা জায়গা তৈরি হয়েছে। তো সেই জায়গা থেকে আমি প্রশ্ন করি যে একজন তিনি বলছেন যে হচ্ছে ২০ বছর আমি এই শিক্ষা ব্যবস্থার শিক্ষার ভেতর দিয়েই কাটালাম, ২০টা বছর আমার জীবন থেকে চলে গেছে, অথচ এরপরে আমার একটা সম্মানজনক জীবিকার ব্যবস্থা আমার এই শিক্ষা ব্যবস্থা আমাকে দিতে পারেননি একটা। আর এইভাবে চলতে থাকলে কি হচ্ছে অন্যরা এই শিক্ষা ব্যবস্থায় আসতে উৎসাহী হবে কিনা, প্রথম কথা অন্যরা বলতে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে পাঠাতে পারবো কিনা, এবং একটা গোটা শিক্ষা ব্যবস্থার আপনার শিক্ষকদেরই চলতে হয় একটা সিস্টেমের দান খয়রাতের উপরে নির্ভর করে, এইটাও কি সেই শিক্ষা ব্যবস্থার উপরে হুমকি না? হ্যাঁ, হ্যাঁ, এটা এটা তো ঠিক। ২০ বছর পরে তার মধ্যে রিয়েলাইজেশন আসা মানে খুব খারাপ সিচুয়েশন। এটা তো আমাদের সামনে মানে প্রকাশই করে। এটা এটা মানে তো সবাই জানে যে আমাদের কওমি মাদ্রাসা এইটা বাংলাদেশে অন্যান্য দেশে টিকেই আছে জনগণের আস্থার উপর, শুধুমাত্র আস্থা এবং বিশ্বাসের উপর। কারণ আমরা তো বলি সরকারি সাহায্য আমরা নেই না, ইভেন এটার পলিটিক্যালি এত বেশি পাওয়ার নাই যে যেই পাওয়ারের দ্বারা সে নিজে নিজে টিকে থাকবে, এরকম না। বেশিরভাগ, এবং আমি বলবো যে অনেক অনেক জায়গার মধ্যে 100% এটা টিকে থাকে শুধুমাত্র জনগণের আস্থা এবং বিশ্বাসের উপর। আপনি আপনার গ্রামে একটা মাদ্রাসা করবেন, অথবা যে কোনো জায়গায় আপনি একটা মাদ্রাসার জন্য একটা বিল্ডিং ভাড়া নেবেন, আপনাকে যে বাড়িওয়ালা ভাড়া দিচ্ছেন কিংবা আশেপাশের মানুষজন আপনাকে যে উৎখাত করছে না যে এখানের মধ্যে কি ঘটবে, আপনার তো চাইলেই একটা জায়গায় মদের দোকান দিতে পারবেন না, পারবেন? আপনি কি চাইলেই একটা জায়গায় হোটেল করতে পারবেন? হোটেল মানে যেটাকে যেখানে আবাসিক থাকে, পারবেন? পারবেন না। কারণ মানুষের মধ্যে নানান রকমের শঙ্কা কাজ করে। মাদ্রাসার ব্যাপারে জনগণের যে আস্থা, সেটার উপরে এই পুরো মাদ্রাসা টিকে আছে। সেই আস্থা অনেক অনেক ভাবে তৈরি হয়েছে, এবং সেই আস্থাগুলো অনেক অনেক কারণে এখন ভেঙেও যাচ্ছে। তৈরি যে হয়েছে তার মধ্যে অন্যতম হলো এখানে নৈতিক শিক্ষা দেওয়া হয়, ভালো মানুষরা তৈরি হয়, এখানের যেই লোকগুলো বের হয় তারা বিনয়ী হয়, তারা কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত হয়। আমরা যারা কেউ ইবাদতের মধ্যে এত সম্পৃক্ত হতে পারি না, তারা আমাদেরকে আল্লাহর ভয় দেখায়। অন্তত কিছু মানুষ এরকম থাকে, তারা আল্লাহর ভয় দেখায়। এখানে বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা দেওয়া হয়, এটা একটা বড় একটা কারণ। আমাদের সামাজিকভাবে মানুষের স্ট্যাটাসের জন্য হইলেও প্রত্যেক সমাজে একটা মসজিদ লাগে। একটা মসজিদ না হইলে সেই বাড়িতে ভালো ছেলে মেয়েদের বিয়ে হয় না, বলে ওই বাড়ির মধ্যে মসজিদ নাই। এই এই ব্যাপারগুলো আমাদের সমাজের মধ্যে আছে। এবং একইভাবে মসজিদের একজন সভাপতি থাকলে তার আবার একটা পদমর্যাদা আছে, সামাজিক একটা মর্যাদা আছে। তো এই সব সিস্টেমের মধ্য দিয়ে মসজিদ মাদ্রাসা এগুলো বাংলাদেশে এগুলো ঠিক আছে। এখন সেইখানে ইমামদের বেতন নিয়ে এত সংকট আছে, সেখানের জন্য রাষ্ট্র একটা উদ্যোগ নিচ্ছে যে ইমামদের কিছু ভাতার ব্যাপারে তারা উদ্যোগ নিচ্ছে। একইভাবে মাদ্রাসায় যদি এরকম হয় যে নিজের জীবন জীবিকার জন্য ২০ বছর পর্যন্ত সে থাকলো না, এটা খুব দুঃখজনক। কিন্তু আমি তাকে কোশ্চেন করবো, আপনার এটার জন্য ২০ বছর কেন লাগবে? না, না, সেই ২০ বছরের শিক্ষা জীবনের কথা বলছি। একটা ছেলে হ্যাঁ, যখন হ্যাঁ, একবারে মক্তব থেকে শুরু করে দাওরায়ে হাদিস কমপ্লিট করে তাকাসসুস কমপ্লিট করতেছে, মোটামুটি ২০ বছর পার হয়ে যাচ্ছে। ২ বছর যদি তার ৪ এখন বছর তাকে এই জীবন জীবিকার এই জীবনের কথা বলছে যে ২০ বছর ধরে একটা শিক্ষা ব্যবস্থা ২০ বছর থাকার পরেও একটা সম্মানজনক জীবিকার ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা দিতে পারে না, এটার কথা বলছি। এটা এটা একটা সেইটা সেই কথাটা এক হিসেবে তো এটাই বললাম যে তাকে সম্মানজনক জীবিকার ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থা দিতে পারছে না, সেটা তার বুঝতে এত বছর তাকে কেন লাগবে? সে যখন প্রাপ্তবয়স্ক যখন হয়ে উঠছেন, তখনই তো সে জানেন যে আমার এই শিক্ষা ব্যবস্থা আমাকে কি দিচ্ছে, আমি কি শিখছি। সে কি সমাজ থেকে সব কিছু থেকে সে চোখ বন্ধ করেছিলেন? তাকে তো ওই সময় থেকেই ভাবা উচিত ছিল যে তার অল্টারনেটিভ জীবন জীবিকার জন্য সে কি করবে। সে যদি ভেবে কি নিজে কুল না পায়, তাহলে তার শিক্ষকদের কাছে প্রশ্ন করা উচিত ছিল যে আমার জীবন জীবিকার কি হবে, আপনারা আমার জন্য কি ভেবেছেন। তাদেরকে যদি ভাবনা না হয়, তাহলে তার বাবা মা যারা তাদের কাছে তার জিজ্ঞেস করা দরকার ছিল কেন মাদ্রাসার যারা শিক্ষার্থী তারা শিক্ষা জীবনে এই প্রশ্নগুলো করছেন না। সেটা আমার তাদের কাছে প্রথম নম্বরেই প্রশ্নটা থেকে যায়। এবং আমি এই কথাটা এখন যেমন অনেক ছেলেরা আছে না যে মাদ্রাসা স্বীকৃতির জন্য কাজ করে, অনেক অনেক কিছু আমাদেরকে ডাকে আপনাদেরকে ডাকে, অনেক মানুষকে ডেকে ডেকে বলে যে ভাই আমাদের আন্দোলনে নামতে হবে ইত্যাদি ইত্যাদি। আমি তাদেরকে এই কথাটা বলি যে ভাই আন্দোলনটা বলেন বা চেঞ্জটা বলেন, এইটা শিক্ষার্থীদের মধ্য দিয়ে হতে হবে। যারা এখনো শিক্ষা শিক্ষা জীবনের মধ্যে আছে, হ্যাঁ, তাদের মধ্য দিয়ে চেঞ্জ আসতে হবে। আমাদের এই যে ফেসিবাদ তাড়ানোর যে ঘটনা, এটা কিন্তু শিক্ষার্থীরা করেছেন। কেন? কারণ তারা প্রথম ভিকটিম। তারা দেখলেন যে কোটার মধ্য দিয়ে তারা দেখলেন ৫৬% তাদের হয়ে যাচ্ছে কোটার মাধ্যমে।
আর আপনি 46%, মাত্র 44% আপনারা রাখছেন কোটার বাইরে, রাইট? এবং হাসনাত আব্দুল্লাহ আমি ইন্টারভিউ শুনেছি, আমি আরও একটা ছেলে, আমার মনে নাই ঠিক নামটা, তো সেই ছেলের আমি ইন্টারভিউ শুনলাম। তারা বললেন যে তারা যখন কেবলমাত্র শিক্ষা জীবন থেকে বের হইলেন এবং এবং এই কোটার যেই প্রথমে একটা হাইকোর্টের একটা রায় ছিল, পরে যখন সেই রায়টাকে উইথড্র করলো গভর্নমেন্টের, তখন তারা বললেন যে আমরা দেখলাম এইটার প্রথম ভিকটিম হবো আমরা। এই জন্য কিন্তু তারা আন্দোলনে ঝাঁপায় পড়ছেন। আবু সাইদের ব্যাপারটা আপনি দেখেন নাই, যে তার মা বলছেন যে আমার ছেলে তো চাকরি চাইতে গিয়েছিল, চাকরি দিবি না তো গুলি কেন করলি? তো আমার প্রশ্নটা হলো যে ভাই, আপনি আপনার শিক্ষা জীবনে বসে আপনার কেন এই প্রশ্ন তৈরি হচ্ছে না যে ভাই আপনি তো ভিকটিম হচ্ছেন, আপনার তো জীবন জীবিকার ব্যবস্থা তো আপনার নাই, তো আপনি কি করবেন? এটা আপনি কেন আপনার শিক্ষকদের, আপনার বাবা মা, আপনার যারা কর্তৃপক্ষ, যারা আপনাকে ওখানে রেখেছে, তাদেরকে আপনি কেন প্রশ্ন করে সেইটার সমাধান আপনি নিয়ে যাচ্ছেন না? এই প্রশ্ন তো আজকে বোঝার কথা না। আমার আব্বার কাছে আমি প্রশ্ন করতাম, যে আব্বা আমাকে বলতেন যে আমি তোমাকে এই জন্য পড়াই নাই যে তুমি মানে, আমার আব্বা ব্যাংকে চাকরি করছেন, মানে জেনারেল একজন মানুষ, যেটা সরকারি ব্যাংকে চাকরি করলে বা এরকম হইলে যেটা হয়, তো তিনি বলছেন যে আমি আমার রক্ত পানি করা টাকায় তোমাকে পড়াইছি, যেটা সব সব বাবা মাই বলে থাকেন। তো আমাকে বলছেন যে আমি তোমাকে এই জন্য পড়াই নাই যে তুমি আবার কিছু উপার্জন করবা, এবং সেই উপার্জন করে আবার আমাদেরকে খাওয়াবা, কারণ বাবার পেনশন থাকতে পারে বা ইত্যাদি ইত্যাদি। তো যেই ফ্যামিলি ধরেন মানে যেই বেতনে চলছে, তার পেনশন তো তার অর্ধেকেরও কম, সেই ফ্যামিলি তো আর সেই টাকা দিয়ে এখন আর চলে না। তো এটা খুব দুঃখজনক কথা। তারপর আমি আপনাকে মানে আমাদের কথা বোঝার জন্য বলি যে আমি তাহলে কি শিখবো? আমি শিখতেছি বাবার একটা আশা আকাঙ্ক্ষা, আলেম হবে, তারপরে হলো গিয়ে সমাজকে বুঝবে, বাবা মাকে দিন শেখাবে, নানান কিছু। তো এই যা কিছু বাবা বলছেন না, এই কিচ্ছুই এখন বাবা মার আমার কাছ থেকে লাগে না। আমার বাবা কোনোদিন আমাকে বলেন নাই যে তুমি এসে আমাকে একটু কোরআন শেখাও, কোনোদিন বলেন নাই যে তুমি মাদ্রাসায় কি পড়ছো আমাকে একটু শেখাও, বলেন নাই। বরং আমার ফ্যামিলিতে আমাকে কোনটা লাগে বলেন তো? যেটা আমাকে কোনোদিন আমার শিক্ষা জীবনে আমি পাই নাই, সেটা আমার জীবন জীবিকার কি হবে। আমার মাস শেষে হইলে হোক, নানান কারণে হোক, তাদের চিকিৎসার জন্য হোক, ইত্যাদি হোক, তার শুধু ওইটাই লাগে যেটা আমার শিক্ষা জীবন আমাকে কোনোদিনই দেয় নাই। এবং আমার বাবাও কোনোদিন বলছেন যে তোমার কাছ থেকে ওটা লাগবে না, শুধু ওইটাই তার এখন লাগে। তো এটা তো একটা চরম বাস্তবতা। এই বাস্তবতার শিকার আমরা পরে হয়েছি, আমরা বলেছি, অনেক মানুষ এটা বলছে। তো তার কেন এই বুঝে আসছে না? তাকে কেন, তাকে কি কেউ হিপনোটাইজ করে রাখছে যে তাকে মহাবিশ্বের মতো যে সে বুঝতে পারতেছে তার অটো সমাধান হয়ে যাবে? আল্লাহ তাআলার কি এটা নিজাম যে কোনো মানুষকে অটো সে সমাধান দিয়ে দিবে? এগুলো সে কোথায় পেয়েছে? এই সমস্ত গাল গল্প শুনে 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 এটাকে একটা মঙ্ক, একটা পৌরোহিত্যের একটা জায়গায় তৈরি করা হয়েছে। আপনি দেখবেন কি গল্প শুনে আমাদের এখানে জানেন? ফুজাইল ইবনে আয়াজের গল্প শোনায়, তারপরে ওয়াইজ করণীর গল্প শোনায়, কোন ডাকাত এতবার মেরে তারপরে এই এই সমাধান করছেন, মানে সেরকম আজগুবি গল্প শোনায়া, মানে আল্লাহ মানে হারফান ফাহুয়া মাওলায়া, যে যে একটা অক্ষর শিখাইলো আমি তার, সে আমার মানে কি বলে মনিব, আমি তার দাস, সে আমাকে যে মারতেও পারে, অমুক পারে, এইসব গল্প টল্প চলে। আর সে মনে করে কি যে আমি মাদ্রাসা শেষ করার পর অটো আমার সামনে সেই ইমাম আবু হানিফার মতো যুগের মতো কি চলে আসবে আমার সামনে, এখন পোলাও বিরিয়ানি চলে আসবে। এবং আবার পোলাও বিরিয়ানি তার সামনে আসেও, এটা সে আবার আমাদের একটা শ্রেণীতে এটা খুব গর্ব করে। সে বলে যে আমি তো এখন প্রতি সপ্তাহে সে নানান জায়গায় খেতে যায়, তো এখন আর সে ডাল দিয়ে আর ভাত খায় না, সে এখন পোলাও রোস্ট খায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে, এটাকে সে সম্মানজনক একটা খাবার মনে করে। তো এটা মানসিকতার একটা বড় ব্যাপার। এইখান থেকে চেঞ্জ আসাটা খুব জরুরি। শিক্ষার্থীদের মধ্যে এই প্রশ্ন উত্থাপন হইতে হবে, প্রশ্ন জাগ্রত হইতে হবে, এবং এই কোশ্চেনগুলো তাদের মানুষের মধ্যে আসতে হবে, অভিভাবকদের মধ্যে আসতে হবে, যে আমার ছেলেদের জীবন জীবিকা খোলা আকাশের নিচে রেখে আমি আপনাকে শুধুমাত্র ধর্ম শেখানোর জন্য এখানে দিতে পারি না। এটা না ইসলাম বলে, না আমাদের ন্যাচারাল কোনো ইকোনমিক কোনো কিছু, জীবন ব্যবস্থা কোনো কিছুই এটা বলে না। বরং তাকে অবশ্যই কর্মদক্ষ করতে হবে। হ্যাঁ, সমাজের দায় আছে এক শ্রেণীর, কিন্তু সেটা কতজনের জন্য দায় আছে? আমাদের বাংলাদেশে অনেক আলেমের দরকার আছে, একদম ধর্মীয় শাস্ত্রীয় লোক দরকার আছে। যেমনি ভাবে আমাদের অনেক চিকিৎসা দরকার আছে, চিকিৎসক দরকার আছে, নাকি দরকার নাই? চিকিৎসকদেরকে যদি আমাদের এখানে ফি নেওয়ার ব্যবস্থাপনা গভর্নমেন্ট নিষেধ করে, কিংবা এরকম এই অবস্থা হয়, তাহলে সমাজের পক্ষ থেকে তাকে বাঁচায় রাখার জন্য হলেও তাকে ফি দিতে হবে। এটা তো জরুরি, কারণ সমাজের জন্য চিকিৎসক লাগবে, নাকি লাগবে না? সমাজের জন্য পুলিশ লাগবে, সমাজের জন্য এরকম ভাবে আলেম লাগবে। আপনার কতজন লাগবে আপনি নির্ধারণ করেন। আপনি কেন মাদ্রাসা ম্যাপিং হচ্ছে না পুরো বাংলাদেশের মধ্যে?
যে আমাদের অমুক এলাকায় কতটা মাদ্রাসা, তা থেকে কতজন আলেম প্রডিউসড হবে এবং সেই আলেমদের জন্য কতদিন পর্যন্ত কোন কোন সেক্টরের মধ্যে যাবে, তাতে আমাদের ধর্মীয় চাহিদা পূরণ হবে, রাইট? তো সেটা তো হচ্ছে না, বরঞ্চ আপনি এটা একটা শিক্ষা ধারা বানাইছেন যে 5 পাস যেমন করে, এখানেও কিছু ছেলেরা নানান রকমের পড়াশোনা করে করে বড় হচ্ছে, এখন সে বের হয়ে যায়, তার কোনো ক্ষেত্র নাই, এবং সে যা পড়ে মানে তাকে যা শেখানো হয় আর এবং বাস্তব জীবনে এসে সে যা পায় আর আমাদের সমাজে যা চলে, এই তিনটা কোনোটার সাথে কোনো মিল নেই। সে যে আইন পড়ে সেই আইন বাংলাদেশে চলে না, আমাদের সমাজে কি সে আইন চলে? সে যেই ব্যাখ্যা পড়ে সেই ব্যাখ্যা কি আমাদের এখানে চলে? সে যে ইতিহাস পড়ে সেই ইতিহাস কি আমাদের এখানে চলে? সে যা পড়ে এইটার কোনো কিছু আমাদের এখানে চলে না। আমাদের এইখানে একজন ইমাম কিংবা একজন আলেম, তাদের একজন চোরও যদি চুরি করে, কোন ইমামের কাছে কি কেউ কখনো নিয়ে যায় যে একজন চোর তো চুরি করছে, হুজুর আপনি এখন একটা সমাধান দেন, ওনাকে আমরা হাত কাটবো নাকি কাটবো না? একজন ডাকাত ধরা পড়ছে, আপনি এখন বলেন তাকে আমরা দেশান্তর বা জ্বালাবতন করবো নাকি করবো না? কেউ তার কাছে যায়? কেউ যায় না। উনি যেই পরামর্শটা দেন, মানে একজন ইমামের কাছে যেই পরিমাণের জন্য মানুষ যায়, সেইটা একজন মানুষ ডিপ্লোমা কোর্স করে শিখে ফেলতে পারে। এইটার জন্য তাকে 12 বছর পড়ার কোনো দরকার নেই। আবার 12 বছর পরে আপনি যেই কথাটা এর আগে বলেছেন যে 12 বছর পরে সে ইবারত পড়তে পারতেছে না, 500-র মধ্যে, বা আমরা তো আমি আরো বেশি যদি বলি কোথাও কোথাও 1000 হয়ে যাচ্ছে, তাদের মধ্যে 100 জন হচ্ছে না যে তারা টেক্সট পড়তে পারবে, সেখান থেকে দিবে। সে গবেষক কখন হবে? সে সমাজের সমস্যা কখন সমাধান করবে? তো নাই। বাকি যারা আছে তারা তো শুধুমাত্র খান্দা না খান্দা বরাবর সুদ, এরকম। সে পড়ছে কি পড়ে নাই সে নিজেই জানে না। সে মেজরিটি পার্সেন্ট ছেলেরা কোরআনের আয়াতের তর্জমা করতে পারবে না। তো সে যেটা পড়ছে এটা তো নাই। আপনি শত শত ছেলেদেরকে খুঁজে পাবেন, বাংলাদেশের অনেক অপরচুনিটি আছে অনেক জায়গার মধ্যে, যে আরবি ট্রান্সলেটর দরকার। মাদ্রাসায় 10-12 বছর পরেও সে আরবিতে স্পোকেন যেটা এটা সে করতে পারে না, তার মুহাওয়ারা ঠিক নাই, সে কথোপকথন সে চালাইতে পারে না। তো আপনি জব সেক্টরের কোনো জায়গায় তাকে তৈরি করেন নাই। মানুষের এত কি দায় লাগছে যে বছরকে বছর শুধুমাত্র আপনাকে দিয়েই যাবে, মানুষ কোনো রিটার্নই আপনার কাছে যাবে না। ইভেন আপনি আবার সেখানে বসে অপকর্ম করবেন, আপনি নিপীড়ন করবেন, মানুষ সেগুলোকে একদম চোখ বন্ধ করে সেগুলোকে মেনে নেবে। এটা কি কোনো সভ্য সমাজের, শিক্ষিত সমাজের সচেতন মানুষ কি এটা মেনে নেবে? কখনো নেবে না। আচ্ছা, মাদ্রাসার পাঠ্যক্রম নিয়ে তো অনেক কথাবার্তা থাকে, অনেক কথাবার্তা হয়। তো একটা কনসার্নিং পার্ট আমার কাছে লাগে যেটা, সেটা হচ্ছে যে মাদ্রাসার ছাত্ররা কি বাংলাদেশের সঠিক ইতিহাস জানে? প্রথম কথা। কেন এই প্রশ্নটা করলাম? প্রশ্নটা হচ্ছে যে 47 থেকে নিয়ে 52 পরে 71, এরপরে 24 ধরে নিলাম আমরা মোটামুটি বাংলাদেশের ইতিহাস এটা। তো এইটা কি মাদ্রাসার কোনো পাঠ্যক্রমে আছে? এক। দ্বিতীয়ত, মাদ্রাসার পাঠ্যক্রমে সম্ভবত দারুল উলুম দেওবন্দের একটা ইতিহাসের পাঠ্য বই আমার জানা মতে আছে। এর বাইরে আমার কাছে মনে হয় না যে ইতিহাস পাঠ আলাদা করে হয়। তো এই জায়গায় কি কনসার্নিং কিনা এটা? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন, কিন্তু এই প্রশ্ন বাংলাদেশের ইতিহাস এইটা জানা খুব জরুরি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এটা মাদ্রাসা যেমন জরুরি, স্কুলের জরুরি। এই প্রশ্নটা স্কুলেও আপনি করলেও দেখবেন একই উত্তর পাবেন। তারপরেও স্কুলে বেসিক থাকে, আপনি বেসিক এতটুকু বেসিক যে হচ্ছে আপনি 71-কে 71 বলে জানতে পারবেন। হ্যাঁ, এই 71 বলতে পারবেন, বাট ওইটা মানে সামাজিক ভাবে ওইটার মানে কি বলে প্রভাব খুব অল্প। এটা আমি এই কথাটা এই জন্য বললাম, আমি শুধু খুব ভুল না করি কোনো টেলিভিশনে এরকম একটা ইসের সময়, ভাষা আন্দোলনের সময়, বা এই যে কি বলে ভাষা আন্দোলন না, সরি, মানে টেলিভিশনে একবার 21শে ফেব্রুয়ারি বা এরকম একটা ভাষা দিবসের সময় এরকম একটা জরিপ চালানো হয়েছিল যে আজকে কোন দিবস। এবং প্রচুর স্কুল কলেজের শিক্ষার্থী এবং ছোট শিক্ষার্থী, বড় শিক্ষার্থী, তারা সাধারণ মানুষ, তারা অংশ নিয়েছেন এবং মেজরিটি পার্সেন্ট ভুল করছেন, তারা জানে না। তো এগুলো টেক্সট বই আকারে পড়ানোর খুব বেশি প্রভাব আসলে নাই, তবে এই ইতিহাস তাদের জানা উচিত, এই কথার সাথে আমি একমত। এটা স্কুল এবং মাদ্রাসাকে খুব আলাদা করার কিছু না। টেক্সট বুকের যেই ফরম্যাটগুলো থাকা উচিত, টেক্সট বুক যা শিখাবে এবং সেগুলোর মধ্যে জীবনের কিছু প্রভাব থাকবে, কিছু জব সেক্টরের জন্য লাগবে, কিছু তাকে দক্ষতা বৃদ্ধি করবে, এইরকম মানসম্মত সার্বজনীন টেক্সট বুক হওয়া উচিত, এই ব্যাপারে আমি একমত। কিন্তু মাদ্রাসার পাঠ্যক্রম মানে এখন পর্যন্ত যেই মানের আছে, যদিও সেগুলো অনেক আগের, গুলোকে রিভাইজ করা উচিত, আরো সংস্কার করা উচিত, এটা এই প্রশ্নে আমরা একমত যে আধুনিকায়ন তো হওয়াই উচিত, সবসময় আধুনিকায়ন হইতে হবে সেই অর্থে। কিন্তু এইটা অন্যান্য ধারার থেকে খারাপ না,
আচ্ছা অন্যান্য আমি তো ইউনিভার্সিটিতে পড়ছি বা স্কুল কলেজের মধ্যে গুলো পড়ছি, সেখানের মধ্যে অবস্থা ভালো না। ঢাকা আচ্ছা ইউনিভার্সিটিতে পড়ে এই লোকজন কি করতেছে, এত শিক্ষিত যে হয়ে যাচ্ছে তেমন তো কিছু না। তাদেরও ইংলিশ লিটারেসির ঘাটতি আছে, তারপরে হলো গিয়ে তাদের মধ্যে প্রচুর অদক্ষতা, এগুলো তো আমরা এখন দেখছি। কিন্তু তারা কিছু প্রিভিলেজ পায়, তারা কিছু অ্যাডভান্টেজ পায় যেটা আমরা পাই না। ঢাকা ইউনিভার্সিটির সার্টিফিকেট দেখলে অনেক এরা তাকে চাকরি দেবে, জব কিছু বলবে না। আবার জবের পড়াশোনা তো আমাদের দক্ষতা ভিত্তিক পড়াশোনা বাংলাদেশে নাই, না থাকলেও সে সমাজের সোসাইটির একটা প্রিভিলেজ পাওয়ার কারণে, অ্যাডভান্টেজের কারণে সেগুলো থেকে সে টিকে যায়। আমাদের হলো কি, আমাদের দক্ষতা প্রমাণ করেও আমরা অনেক জায়গায় আমরা যাইতে পারি না, ফলে সেই জায়গাগুলোতে কনসার্নিং আছে। তবে বাংলাদেশি সার্বিক ইতিহাস শুধু না, আমাদের যেগুলো এখন নিত্য প্রয়োজনীয়, যেমন আইসিটি একটা বড় ক্ষেত্র, পরিবেশ, সমাজ, জলবায়ু, তারপরে এই যে শিশুদের নিরাপত্তা, এই ব্যাপারগুলো এগুলো টেক্সট বুকে থাকা উচিত, এবং টেক্সট বুক আকারে ম্যাথ খুব জরুরি, তারপরে ইংলিশ খুব জরুরি, এগুলো থাকা উচিত। এখন ব্যাপারগুলো যদি এমন হয় যে কেউ বলে যে মাদ্রাসায় বিজ্ঞান ঢুকাবে কিনা, মাদ্রাসায় বিজ্ঞান ঢুকানো মানে অর্থ না যে মাদ্রাসার যে আপনি কারিকুলাম আছে সেই কারিকুলামের মধ্যে আবার নতুন করে আপনি একটা সাবজেক্ট চুজ করতে হবে। আপনি এটাকে ইনস্টিটিউশন আকারে ভাবেন, আপনি ডিপার্টমেন্ট বানান, সেই কিছু কিছু ডিপার্টমেন্টের ছেলেরা তারা ইতিহাস নিয়ে পড়বে, এবং সেই ইতিহাসের সঙ্গে অনেক ইতিহাসের সঙ্গে দেশের ইতিহাসও পড়বে বা ইত্যাদি ইত্যাদি পড়বে, নানান ধরনের ডিপার্টমেন্ট হতে পারে। বেসিক যেটা মেট্রিক পর্যন্ত বা এসএসসি পর্যন্ত, যেটাকে একেবারে আমরা যদিও প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বলা হয়, প্রাথমিক শিক্ষাটা পুরো দেশের একরকম থাকা উচিত, এবং একইভাবে এসএসসি পর্যন্ত এইচএসসি পর্যন্ত শিক্ষাটা একই ধারায় আসা উচিত। সেখানের মধ্যে একবারে স্পেশালাইজেশন অনুপাতে কিছু কিছু জায়গা ভাগ হইতে পারে, কিন্তু একমুখী শিক্ষা হওয়া উচিত। এরপরে গিয়া সে তার মতো করে কেউ আলেম হবে, কেউ অ্যারোনটিক্যাল পড়বে, কেউ হয়তো মেরিন ইঞ্জিনিয়ার হবে, কেউ ডাক্তার হবে, এগুলো তখন হওয়া উচিত। এটা একটা দেশের, জাতির, সমাজের সবাই মিলে এটা সিদ্ধান্ত নেওয়া উচিত যে আমরা কিভাবে আমাদের শিক্ষাধারাকে সাজাবো। সে আলেম হইতে পারলে, আপনি কিং আব্দুল্লাহ ইউনিভার্সিটি যান, সেখানে শরিয়া ডিপার্টমেন্ট আছে, সেখানে তো আপনি তো বড় বড় মাদ্রাসা দেখবেন না সৌদি আরবে গেলে, কিন্তু সেখানে তো শরিয়া ডিপার্টমেন্টে পুরো বড় বড় আলেম হচ্ছেন নাকি হচ্ছেন না? মদিনা ইউনিভার্সিটিতে পড়তেছে, সেখানে তো বিজ্ঞানের কিছু সাবজেক্ট এখন আছে, বেশ প্রায় 3টা বা 4টা ফ্যাকাল্টি তো সেখানে এরকম আছে, তো সেগুলো তো হচ্ছে। তো ফলে এগুলো পুরো দেশব্যাপী পরিকল্পনার ব্যাপার, জাতীয়ভাবে এগুলো পরিকল্পনা করতে হবে। আচ্ছা, আমরা মোটামুটি শেষের দিকে চলে এসেছি, আমরা শেষ করে দেব ইনশাল্লাহ। আপনি তো সাংবাদিকতা পেশার সাথে সংযুক্ত হয়েছেন, তো এই জায়গাটা আপনি আবার আপাতমস্তক কওমি পড়ুয়া, এবং এরপরে ইউনিভার্সিটি পড়াশোনা আছে আপনার, তো মাদ্রাসা থেকে কারোর কি সাংবাদিকতা পেশার সাথে সংযুক্ত হওয়ার কোনো স্কোপ আছে কিনা, থাকলে সেটা কিভাবে, সেই ব্যাপারে যদি। সাংবাদিকতা এমন একটা ব্যাপার, এই বিষয়টার জন্য সার্টিফিকেট খুব বেশি গুরুত্বপূর্ণ না। মানে সাংবাদিকতা হলো, আমি যদি বলি, এটা এক ধরনের সংস্কৃতি, এক ধরনের কালচার, এবং এই দক্ষতা এইটা হলো, মানুষ যেমন গান গায় না, গান গাওয়ার একটা ব্যাপার থাকে যে তার ভালো সুর হইতে হয়, ঠিক আছে, তার ভালো সুর নাই, তাহলে সে ভালো হয়তো লিখতে জানবে, সে গীতিকার হবে, বা সে গীতিকার না হইতে পারলে সে ভালো মিউজিশিয়ান হইতে পারে, সে মিউজিক ভালো জানে, এরকম হইতে পারে। তো ব্যাপারটা এমন, মানে মাদ্রাসা থেকে যাওয়ার প্রশ্নটা এটা যে তার আসলে সাংবাদিকতা তার আগ্রহ আছে কিনা, এটা প্রথম নাম্বার প্রশ্ন। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো যে সাংবাদিকতা যেই ফরম্যাটে বিশ্বব্যাপী চলছে সেগুলোর মধ্যে তার যথেষ্ট দক্ষতা আছে কিনা। তার যদি দক্ষতা থাকে তাহলে অপরচুনিটির কোনো অভাব নেই। আমাদের এখানে অজস্র ছেলেরা সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন, এবং সেখানে তারা সাংবাদিকতায় ভালো কাজও করছে। সাংবাদিকতার জন্য দৈনিক পত্রিকায়, আমি যেহেতু আছি, দৈনিক পত্রিকার জন্য বলবো যে একদম প্রাইমারি যেটা লাগে সেটা ভালো লিখতে জানতে হয়। এটা তো সবচেয়ে প্রথম, তাকে ক্রিটিক্যাল থিঙ্কিং তাকে জানতে হবে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। এটা যদি কারো থাকে তাহলে সে তো সাংবাদিকতায় খুব ভালো করবে, তো আশা করাই যায়। কিন্তু ওই যে সংকটটা আমাদের প্রগতিশীল এবং ধর্মীয় ঘরানার মধ্যে আছে, সেই সংকট অন্য অন্য ঘরানার মতো সাংবাদিকতাতেও আছে, সেটা মেনে রেখেই যেতে হবে। অন্যান্য যারা, তারা সার্টিফিকেটের সঙ্গে সামান্য একটু দক্ষতা যদি হয় বা একটু আগ্রহ হইলেই তারা যেই সুবিধাটা পাবেন, আমাদের জায়গা থেকে সেই সুবিধাটা অনেকে নাও পেতে পারেন, তাকে অনেক অনেক বেশি প্রমাণ করতে হবে, এবং সেইটার প্রমাণের অনেক অনেক উদাহরণ আমরা দেখেছি। আমি অনেক বন্ধুদের কথা জানি যারা একসময় মাদ্রাসায় পড়েছেন, এবং তারা পরবর্তীতে বামপন্থায় যোগ দিয়েছে, বামপন্থী রাজনীতি তারা করছেন, এবং আমি তাদের কাছে নিজে জিজ্ঞেস করলাম আপনারা কেন বামপন্থী হয়েছেন। বললেন যে শুধু এই জন্য যে আমি আমার সাংবাদিকতা ক্যারিয়ারকে স্ট্রং করতে চাই, এটা ছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি আসলে বামপন্থী রাজনীতির সঙ্গে নিজেকে
অ্যালাইন করতে পারি না, কিন্তু তারপর আমি সেখানে যোগ দিয়েছি শুধুমাত্র আমার ক্যারিয়ারের উপলক্ষে। ফলে এই বাস্তবতা এটা তো মেনে নিতে হবে, এটা এটা মেনে নিয়ে সামনে আগানো ভালো, এবং এটা মেনে নিয়ে এই চ্যালেঞ্জটাকে নিয়ে একটা বিপুল মাদ্রাসা শিক্ষার্থীর এগুলোকে গ্রহণও করা উচিত। শুধু সাংবাদিকতা তো এখন আর আপনার হাউসের মধ্যে সীমাবদ্ধ নাই, এখন মোবাইল জার্নালিজমের একটা বড় জগৎ এখানে চলে আসছে, পডকাস্ট আছে, মিডিয়ার তো এখন মাল্টিমিডিয়া একটা বড় একটা ব্যাপার, ঠিক না? তো সেই সমস্ত মিডিয়াও চাইলে তারা কাজ করতে পারে, এবং সেই মিডিয়াগুলোকে নিজ উদ্যোগে যদি তারা ভালো করে, সাংবাদিকতার ইথিকগুলো যদি সে মানে, গ্লোবাল ট্রেন্ড যেগুলো আছে, প্রযুক্তি যেগুলো আছে, এগুলোর সঙ্গে যদি সে মিলতে পারে, তাহলে সে অনেক ভালো প্রতিষ্ঠিত হাউসের থেকে ভালো করতে পারে, এবং সেগুলো আমরা এখন দেখছি। আপনি মেহেদী হাসানকে দেখেন, যে যেটিও করছে, পরবর্তীতে সে বলতে গেলে পুরো ইউটিউব বেসড বা এরকম, তাকে এনবিসি থেকে তাকে বের করে দেওয়া হয়েছে, সে আজিজের কাজ করতো, সে আজিজের এখন করে না, কিন্তু তার যেটিও তো কাঁপায় ফেলতেছে, তার যেটিও তো বেশ ভালো করছে। মেহেদী হাসান একাই একটা ব্র্যান্ড হয়ে উঠছে। তো যদি সে সাংবাদিকতার সব ব্যাপারগুলো সে বুঝে শুনে সে আগায়, তো এইটাই তার জন্য মানে যথেষ্ট আর কি। এটার জন্য মাদ্রাসা হওয়া বা না হওয়াটা এত সংকট আমার কাছে মনে হয় না। তো আমরা শেষ করে দেব ইনশাল্লাহ। শেষ প্রশ্ন, যে তরুণ প্রজন্ম এখন তো অনেক বেশি সোশ্যাল মিডিয়া অ্যালাইন, তো তাদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে। আমার কি বলবো, আমি নিজেও তো তরুণ, তবে আমি 2-3টা কথা সব জায়গায় বলি, যে 3টা জায়গা তাকে খুব মনে রাখতে হবে, এবং সবাইকে, আমাদের বিশেষ করে মাদ্রাসার শিক্ষার্থী যারা আছে তাদের এগুলো অনেক বেশি মনে রাখা উচিত। সেটা 1 নম্বর হলো তাদের নেটওয়ার্কিং বাড়াইতে হবে। যেটা বললাম, তারা তো পলিটিক্যাল ক্যারেক্টার হয়ে ওঠে, তাদের নেটওয়ার্কিং অবশ্যই তাদের মধ্যে লাগবে। আর 2 নম্বর হলো তাদের আর্থিকভাবে তাদের স্বাবলম্বী হতে হবে, এটা খুব জরুরি। তারা আর্থিকভাবে স্বাবলম্বী না হওয়াটা আমাদের এখানে সবচেয়ে বড় সংকট হয়ে আসছে। আর্থিক অনিশ্চয়তা এটা মানুষকে অনেক ধরনের সমস্যায় ফেলে। আর্থিক নিশ্চয়তা আপনাকে অনেক ধরনের সুবিধাও দেবে। আপনি জুব্বা পরেও আপনি যখন একটা মার্সিডিজ বেঞ্জের গাড়ি যখন আপনি চালাবেন, তখন আপনি সমাজের অনেক জায়গায় অ্যাক্সেস পাবেন, যে অ্যাক্সেসটা আপনি আর্থিক নিশ্চয়তা না থাকলে আপনার মধ্যে যতই জ্ঞান গরিমা থাকুক সেখানে আপনি নাও পেতে পারেন। সেই ব্যাপারটা আপনার মাথার মধ্যে রাখাটা এটা ভালো। আর 3 নম্বর হলো আমাদের একটা মানে স্বাভাবিক প্রবণতা আছে, সেটা হলো আমরা আমাদের মধ্যে একটা প্রবণতা, যেটাকে আমরা খুব গর্ব করে বলি, সেটা সততা। তো সততার সাথে আমাদের একটা দুর্বলতা ঢোকে, সেটা হলো আমরা খুব দ্রুত প্রভাবিত হয়ে যাই। মানে সোশ্যাল মিডিয়া হোক বা নানান জায়গার মধ্যে হোক, যে যেটা বলে আমাদের কাছে মানে আমরা ওই দিকেই চলে যাই। সেটা আমাদের মুরব্বী স্থানীয় কেউ যদি আমাদেরকে বলে আমাকে নষ্ট করে ফেলে, খালে ফেলে দেয়, আমরা সেখানে চলে যাই। আবার কারো কথায় হয়তো খুব দ্রুত উত্তেজিত হয়ে যাই, সেখানে রিয়াক্ট করা শুরু করি। আবার দেখা যায় কেউ যদি 2 পয়সা দেয়, আবার সেই লোভে আবার সেখানে দৌড় দিয়েও যায়। এই যে খুব দ্রুত প্রভাবিত হয়ে যাওয়া, এটা মাদ্রাসার মধ্যে আমি বলবো এটা উমুমে বালোয়ার মতো, এটা মহামারীর মতো। খুব দ্রুত এবং খুব দ্রুত ফোকাসড, খুব দ্রুত প্রকাশ করা, যে আমি ওখানে গেলাম, আগে একটা পোস্ট দিয়ে নিই, এরপর যা হওয়ার পরটা পরে দেব, যাচাই করা, এই প্রবণতাগুলো নাই। এর প্রভাবিত হওয়ার কারণ খুব দ্রুত প্রভাবিত হওয়া। এই 3টা জিনিস যদি মাদ্রাসার শিক্ষার্থী, মাদ্রাসা শিক্ষক, মাদ্রাসার যারা সংশ্লিষ্ট আছেন, তারা যদি মনে রাখেন যে দ্রুত প্রভাবিত হওয়া যাবে না, আর্থিকভাবে অবশ্যই তাকে স্বাবলম্বী হইতে হবে, এবং 3rd হলো তাকে নেটওয়ার্কিং বাড়াইতে হবে, অনেক বড় রাজ্য তাকে গড়ে তুলতে হবে। এইটা হইলে আমার কাছে মনে হয় যে সংকটগুলো অনেক অংশে কমে আসবে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ছিলাম বিশিষ্ট সাংবাদিক মঞ্জুরুল হক ভাইয়ের সাথে। তো আমরা তার থেকে অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ, অনেক দিককার অনেক আলোচনা সবই জানলাম। আমরা পরবর্তী এপিসোডে অন্য কারোর সাথে, অন্য কাউকে নিয়ে গল্প করব, অন্য আরো অনেক কিছুই জানবো ইনশাল্লাহ। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।